আমি কোনো মানুষের উপর ডিপেন্ডেন্ট হতে পারি না, এটা আমার ছোটোবেলার থেকে প্রবলেম। আমার একটু ইনসিকিউরিটি কাজ করে বা থাকে না ট্রাস্ট ইস্যু কাজ করে। তোমার প্রথম ক্রাশ কে ছিল? অর্জুন রামপাল। অর্জুন রামপাল। যদি অন্য কোনো পেশা বেছে নিতে হতো তাহলে কোনটা হতো? ফার্মাসিস্ট। মেয়েরা ঘরের কাজও পারে, বাইরের কাজও করতে পারে। ইয়ার টিনেজ গার্লস অ্যান্ড বয়েজ ডোন্ট ফল ফর লাভ। লাইফে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা এক হওয়া জরুরি। ম্যাচুরিটি লেভেল এক নাও হতে পারে, বাট আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা এক হওয়া খুব ইম্পর্টেন্ট। আমি রাত 1টা-2টার সময় আমি মনে আছে, আমি রিসেন্টলি আমি সিঙ্গাপুরের রাস্তায় হেঁটেছি, শ্রীলঙ্কার রাস্তায় হেঁটেছি। আমার দেশের রাস্তায় আমি কেন হাঁটতে পারবো না? দিনের বেলাতে দুপুর 12টা বাজে তখন। তোমার যেহেতু পিরিয়ড হয় নাই, সো ইউ আর নট এ গার্ল, ইউ আর এ বয়। বাছাইকৃত গ্রেড এ নারকেল থেকে তৈরি ডাবর নারকেল তেল, শুদ্ধতার নতুন আস্থা। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ডাবর নারকেল তেল প্রেজেন্টস শি এমন একটা পডকাস্ট যেখানে আমরা নারীদেরকে সেলিব্রেট করি। আমরা ওইসব নারী বা ওইসব ফিমেল ফিগারদেরকে আমাদের গেস্ট হিসেবে আমরা এখানে দেখতে পাই এবং তাদের সাথে আমরা আড্ডা দিই, যারা হচ্ছে তাদের জীবনের বিভিন্ন স্টেরিওটাইপ, বিভিন্ন ধরনের বাধাগুলোকে ভেঙে তাদের পারিবারিক জীবন হোক, ক্যারিয়ার হোক, যেখানে হোক না কেন, দে অ্যাকচুয়ালি পেভড দেয়ার ওন প্যাথ। এবং আজকে আমার সাথে খুবই ইন্টারেস্টিং একজন আছে, অ্যান্ড উই অল লাভ হার অ্যান্ড উই অল নো হার। শি ইজ নান আদার দ্যান Aysha Khan, and if you guys don't know, jodio she is an actress, she's also a host. So welcome Aysha. Thank you so much, Rafa. It's a pleasure to be your guest. সবসময় আমার গেস্ট হতে ইচ্ছা করে না, আমার মনে হয় ঘোস্ট হয়ে যায়। Well, this time it's roles reversed. যাই হোক, তুমি কেমন আছো বলো? আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। How is your life going on? Oh, it's going great, it's going good, thank you so much. Okay, so we have a very interesting similarity. সেটা হচ্ছে গিয়ে তোমার তো ছোটবেলার জার্নি স্টার্ট হয় নাচ দিয়ে, রাইট? আমারও কালচারাল লাইনে স্টার্ট হয় ফার্স্ট 3 বছর বয়স থেকে, রাইট? ও মাই গড, ইউ ডিড আ হোল স্টাডি, রাইট? সো তোমার ধরো নাচ থেকে এই যে অভিনয় ট্রানজিশনটা ফর ইউ, এটা কেমন ছিল আসলে? আমি জানি না, আমার না সব কিছু আসলে মনে হয় যে ওয়ান বাই ওয়ান ইট ওয়াজ রেডি ফর মি। অনেকে বলে না যে আমি অপটিমিস্টিক অর পেসিমিস্ট, আমি বলবো আমি অপরচুনিটিস্ট। তো যখনই আমার কাছে কোনো অপরচুনিটি এসেছে, আই জাস্ট গ্র্যাব ইট, আই ডিড ইট। কখনো আমি ভালো করেছি, কখনো আমি ফেলিয়ার হয়েছি, সেখান থেকে আমি শিখেছি, অ্যান্ড ওয়ান্স এগেন ওয়েন আই গট দ্য চান্স, আমি তখন সেই অপরচুনিটিটাকে আরেকবার কাজে লাগিয়েছি। তো আমার জন্য যেমন প্রথমে নাচ, তারপর আমি একটা ছোটোখাটো একটা টিভিসিতে কাজ করেছিলাম, সেখান থেকে বড় একটা প্ল্যাটফর্মে নাচের কম্পিটিশন, ওখান থেকে মুক্ত খবর, ওখান থেকে হোস্টিং, তারপর অ্যাক্টিং, দেন ওয়ান্স এগেন হোস্টিং আমার লাইফের একটা অবিচ্ছেদ্য পার্ট হয়ে গেল। তারপর এখন হচ্ছে গিয়ে অ্যাক্টিংয়ের মধ্যে যেমন আবার ডুবে আছি, রাইট? সো আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো যে ধরো অনেক সময় হয় না দ্যাট উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট আওয়ার অপরচুনিটি ইজ, আমি তো বুঝে উঠতে পারি না আর ক্যালকুলেট করতে থাকি। সো তোমার ক্ষেত্রে ব্যাপারটা কিরকম? লাইক তুমি কি যে কোনো একটা অপরচুনিটি আসলো অ্যান্ড ইউ জাস্ট গো ফর ইট, অর ইউ ডু সাম সর্ট অফ ক্যালকুলেশনস, বা মাইন্ডে কোনো ধরনের থাকে না চেকলিস্ট থাকে যে ওকে দিজ আর দ্য চেকলিস্ট, যে আমি এরকম হলে দেন আই এম গানা গ্র্যাব দ্যাট অপরচুনিটি, অর এলস আই এম গানা পাস ইট, আই এম গানা ওয়েট ফর সামথিং এলস? আমি খুব বেশি ক্যালকুলেশন করি না এইসব ক্ষেত্রে, বিং ভেরি অনেস্ট, কারণ এটার সাথে একটা ছোট্ট ইনসিডেন্ট আমার জড়িয়ে আছে। আমি তখন কলেজে পড়তাম, আমি আইডিয়াল কলেজ সেন্ট্রাল রোডে যেটা, সেখানে পড়েছি। তো আমি যখন মাত্র কলেজের ফার্স্ট ইয়ারে, তখন আমার কাছে কল আসলো সেনোরা অ্যাডের, অ্যান্ড তখন আমার কাছে যে কোনো এই ধরনের ব্র্যান্ডের অ্যাডগুলা বলতে আমার মাথায় খুব মানে থাকে না যে খুবই কমফোর্টেবল কোনো ইমেজ আসতো না, কারণ যে ধরনের অ্যাড আমি বাংলাদেশ বলি বা ইন্ডিয়াতে দেখেছি, সেই অ্যাডগুলো দেখে আমি না খুব বেশি হ্যাপি হতাম না। আমার কথা হচ্ছে একটা মেয়েকে এভাবে কেন পোর্ট্রে করা হবে, বা এই ধরনের একটা অ্যাড কেন এভাবে এক্সিকিউট করা হবে। তো আমার মনে আছে আমার মা ফোনটা ধরেছিল এবং আমি মাম্মাকে বারবার বলছিলাম যে না 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 আমি করবো না। তো বারবারই ওর প্রান্ত থেকে ডিরেক্টর বলছেন যে আপা আমাকে একটু দেন, আমি তাহিয়ার সাথে কথা বলে। আমি কথাই বলবো না, আমি করতেই চাই না। যখন আমি কাজটা দেখেছি, আমি জাস্ট কান্নাকাটি করি নাই, কাজটা এত সুন্দর হয়েছে। যারা দেখেছেন সবাই মনে রাখতে পারবেন, পূজাচেরির ওটা ডেবিউ একটা টিভিসি ছিল বলা চলে, বাট ওই একটা টিভিসি দিয়ে আমরা পূজাচেরিকে সবাই চিনি। হামিদ আঙ্কেল বাবার ক্যারেক্টারটা ছিলেন, এবং খুবই বাবা মেয়ের খুবই সুন্দর একটা টিভিসি ছিল ওটা। এবং শুধু টিভিসি না, সেনোরা ক্যাম্পেইনটা এত বড় ছিল সেবার। টিভিসি, ওদেরকে নিয়ে একটা নাটক হয়, প্রচুর বিলবোর্ড হয়, এবং প্রত্যেকবার আমি যখন বিলবোর্ডের দিকে তাকাতাম, আই ওয়াজ লাইক
আমি এখানে থাকতে পারতাম। Aw. সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমার Right. লাইফে, ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম আমার লাইফে আফসোস হয় যে আমি কেন এই কাজটাকে আমি ডিনাই করি। Right. ঘুরে ফিরে ভাগ্যে যখন আমার কাছে 2016 সালে আরও একবার সেনোরাতে কাজ করার অফার আসছে, আমি তখন শুনিও নাই, আমি জাস্ট Right. বলেছি আমি কাজ করব। Right. দ্যাট টাইম আই বিকাম অপরচুনিটিস্ট। Right. সো আমি জাস্ট নেওয়ার পর ওটা এত বড় ক্যাম্পেইন ছিল না, Mm-hmm. টিভিসিটা খুব ভালো হয়। এবার ক্ষেত্রে ছিল মা মেয়ে। আর কালের কণ্ঠ পেপার আমার মনে আছে আমাকে নিয়ে খুব বড় একটা সাক্ষাৎকার হয় এবং জার্নালিস্ট মাহতাব হোসেন নিজে আমাদের বাসায় এসে আমার সেই সাক্ষাৎকারটা নেন। এতটুকুই, কোনো বিলবোর্ড সেবার হয়নি, কিচ্ছু হয়নি। অ্যাট দ্য সেম ইয়ার টিম ইয়েলো থেকে অনম ভাইয়া একটা টিভিসি বানান ইউনিসেফের, 3টা গল্প সেখানে থাকে। আমার গল্পটা সব থেকে বেশি হাইপ তুলে। আমি এরকম ক্রিকেট ব্যাট নিয়ে খেলছি, আমার বাবা এসে বলে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সেখান থেকে এটাও খুব পপুলারিটি পায় ওই টাইমটাতে এবং সেটার বিলবোর্ড হয়। এবং যখন যেই জেলায় বা যেই বিভাগে সেই বিলবোর্ডটা দেখা গিয়েছে, আমার ক্লাসমেটস বলি, ডান্সমেটস বলি, ওরা ওখান থেকে আমাকে ছবি তুলে পাঠাতো। সো যেখানে একটা টিভিসি দিয়ে আমি সব কিছু অ্যাচিভ করতে পারতাম, সেখানে হয়তো আমার সব কিছু অ্যাচিভ করতে দুটো একটু টিভিসি time, করা right. লেগেছে। কিন্তু এটা আমার লাইফের একটা লার্নিং ছিল যে শুরুতেই কোনো কিছু না শুনে না বলা উচিত না। তো এখন আমার ক্যালকুলেশন যেটা হয়, আমি শুনি, আমি আগে বুঝি যে এটাতে আসলে আমি করতে চাই কি করতে চাই না, বা এটা আসলে আমাকে কি দিচ্ছে, তারপর আমি হয়তো বা সেই ডিলটাতে ঢুকি বা অ্যাভয়েড করি। Or else you avoid it, right? Very nice. Okay. So, ধরো তোমার যদি এমন হয় যে কোনো একটা প্রজেক্ট, যেরকম হয় না যে আমাদের খুবই ভালো প্রজেক্ট, রাইট? লাইক আই হ্যাভ ফেস দিস, এত ভালো প্রজেক্ট, এত ভালো মেকিং, এভরিথিং ইজ সুপার, বাট দেন এগেন ইট জাস্ট ডাজন্ট রেসপন্ড, লাইক রেসপন্সটা ওভাবে করে প্রপারলি আসে না, আর দ্য অডিয়েন্স দে জাস্ট ক্যান নট গ্র্যাব ইট। তখন কেমন লাগে তোমার কাছে? ধরো অনেক এফোর্ট দিয়েছো, সব কিছু ঠিক আছে, ইট ওয়াজ লাইক ইউ অলসো বিলিভড ইট যে ধরো হ্যাঁ খুবই ভালো একটা কাজ হচ্ছে, বাট রেসপন্সটা প্রপারলি আসে না। হাউ ডু ইউ ডিল দ্যাট মেন্টালি, স্পেশালি কিভাবে ডিল করো? আমি এখন খুব এগুলো নিয়ে মন খারাপ করি না, কারণ আমার কাছে মনে হয় যে সব কিছুর রেসপন্স সমভাবে আসবে না। এবং এই একটা জায়গাতে আমাকে বিলিভ করতে হেল্প করেছেন, আমি বলবো এসআরকে হিমসেলফ। উনি ওনার একটা ইন্টারভিউতে বলছিলেন যে এমন একটা কোন একটা সিনেমার যেটার জন্য উনি অনেক এফোর্ট দিয়েছেন, তো এরকম হলে বসে উনি মানে অপেক্ষা করছেন মানুষের রেসপন্স দেখার জন্য। অ্যান্ড ওই টাইমটাতে মানুষের কোনো রেসপন্স নাই, মানুষ হয়তো ওইটা ওভাবে দেখেও নাই। অথচ এমন একটা সিন, যে সিনটাতে উনি কোনো এফোর্টই দেন নাই, কোনো প্ল্যানিং করেনি, জাস্ট এমনিতেই হয়ে গেছে, ওই সিনটা দেখে সবাই শীষ বাজাচ্ছে, তালি দিচ্ছে। সো এরপর থেকে উনি ওনার সিনেমা দেখা বন্ধ করে দেন এবং উনি এটা ধরেই নেন যে আমার এফোর্টটা আসলে এটা পুরোপুরি আমার জার্নি, আমার মোমেন্টস, আমার লার্নিং, আমার ফেইলিয়ার, এটা আসলে মানুষ চেয়ার করতেও পারে, নাও করতে পারে। তো আমি আসলে আমার প্রত্যেকটা কাজকে, মানে ওনার এই কথাটার থেকে আমার লার্নিংও এটা ছিল যে আমি প্রত্যেকটা কাজে আসলে হয়তো বা সমানভাবে এফোর্ট দিচ্ছি না, যেহেতু আমি প্রত্যেকটা কাজে ইকুয়ালি এফোর্ট দিচ্ছি না, সো প্রত্যেকটা কাজ থেকে আমার ফিডব্যাকও ইকুয়ালি আসবে না। এমন হতে পারে যে কাজটাতে আমি এফোর্ট দিই না, সেই কাজটা থেকে আমি 100% রেসপন্স পেলাম, আবার যে কাজটাতে আমি 100% এফোর্ট দিয়েছি সেটার থেকে আমি 0 রেসপন্স পেলাম। সো ইটস ওকে, আমি কার্মা হিসেবে চালাই দিই সব কিছু। ওকে, সো লাইক the more I talk to you, it feels like হচ্ছে গিয়ে যে you are somebody who believes in philosophy, in energy and vibrations I and all believe those in things. luck. You এটা do, একদম right? আমি বিলিভ করি যে আমার রিজিকে যেটা লেখা আছে সেটা আমার কাছেই আসবে, সেটা আমার থেকে কেউ নিতে পারবে না। True. সো এটার জন্য আমাকে যখন কেউ বলে যে হু আর ইউর কম্পিটিটরস, বলে আমি just আমি I নিজেকে myself, যখন দেখি, হ্যাঁ। যতবার আমি আমাকে আয়নাতে দেখি, যতবার আমি আমার কাজ দেখি, আমি আমার বিগেস্ট কম্পিটিটর হয়ে যাই। Absolutely, কারণ absolutely. আমরা দুজন একই অবস্থানে নাই, আমাদের দুজনের টাইমিং সেম না, জার্নি সেম না, দুজন একই ধরনের অপরচুনিটি পাচ্ছি না, Right. দুজনের কম্পিটিটর তাহলে কিভাবে হতে পারে? True. সো ইয়েস, আমার ফিলোসফি ডিফারেন্ট। This actually like completely takes me back to the time when I was competing for, মানে বাংলাদেশে যখন চ্যাপ্টারটাতে আমি কম্পিট করছিলাম, তখন মানে I used to get asked, মানে এত জিজ্ঞেস করা হতো আমাকে, and I was really bullied আমার বাংলাদেশ জার্নিতে, because Okay. I was like very much ধরো টমবয়িশ, আমি খুব একটা বেশি একদমই মানে ফেমিনিন ড্রেস আপ ওরকম করা হতো না, সো ড্রেস নিয়ে, কালার নিয়ে I was so much bullied in বাংলাদেশ চ্যাপ্টার। তখন অনেকে জিজ্ঞেস করতো যে ওকে হু ইজ ইয়োর কম্পিটিটর, এই সেই হ্যাঁ, I used to think যে ওকে somebody is gonna be more beautiful, more this, more that than me, তো আমার স্কিলকে আমি ওটাতে ফোকাস করি, Right. let's just sharpen that and I'm my own competitor. মানে it is so true, and I feel like যে the audience can also learn something from this particular conversation, যে আসলে
কম্প্যারিজন করে ইউ জাস্ট টেক অ্যাওয়ে ইয়োর ওন হ্যাপিনেস, ইট ডাজন্ট হেল্প। নিজেকে দেখলে যদি মনে হয় ওকে আমার এই জিনিসটা আমি কিছু একটা করতে পারি বা এই ট্যালেন্টটা আমি শিখতে পারি, আই ফিল লাইক দ্যাটস মাচ মোর বেটার থিং টু ডু অ্যান্ড ফোকাস অন ইয়োর সেলফ ট্রুলি। মানে কাউকে নিয়ে গসিপ করারও দরকার নাই, কাউকে নিয়ে খারাপ ফিল করার দরকার নাই, বিকজ হোয়াট ইউ সেড, আয়েশা যেটা বললো যে মানে তোমার জার্নিটা সেম না, সো আমরা কিভাবে করে একজন আরেকজনের কম্পিটিটর হতে পারি। That is so true. That is very beautifully said. Okay, so when it comes to ধরো your family, তোমার ফ্যামিলি বন্ডিংটা বা তোমার ফ্যামিলি সাপোর্টটা, বিকজ দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বিসাইডস বিইং আ ওয়ার্কিং লেডি, তুমি কিন্তু আবার ধরো যেমন আমরা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে আছি, অ্যান্ড দিস ইজ অ্যান ইন্ডাস্ট্রি দ্যাট ইজ ইয়েট নট পারসিভড ভেরি নাইসলি আমাদের দেশে। সো হাউ ডাজ ইয়োর ফ্যামিলি অর আশেপাশে যারা আছে তারা কিভাবে করে দেখে জিনিসটা? আমি বলবো যে আমি খুবই সাপোর্টিভ একটা এনভায়রনমেন্টে রেজড আপ হয়েছি, যেহেতু আমারও জার্নিটা আসলে ছোটোবেলার থেকে, আমি ক্লাস 1 থেকে নাচের সাথে যুক্ত। তো আমাকে ছোটোবেলাতে যখন আমি বাসাতে নামতাম, তো তখন আমাদের আঙ্কেলরা দেখতেন যে আমি এরকম ব্যাগের মধ্যে আমার ঘুঙ্গুরের সাউন্ড হচ্ছে, যেহেতু আমার বড় বোন গান শিখতো, তো গানের তো আর কোনো ইনস্ট্রুমেন্ট ক্যারি করতে হয় না, তো ও সবসময় পার পেয়েছে, তো আমাকে সবসময় আটকানো হতো, তাহিয়া কোথায় যাচ্ছ মামুনি? অ্যান্ড আই ওয়াজ লাইক, আমি আমার ড্রেস পরা বাংলাদেশ শিশু একাডেমির, আমার কাঁধে নাচের মানে ঘুঙ্গুরের সাউন্ড পাচ্ছে, বা হাতে কখনো ঘুঙ্গুর নিয়ে বের হয়ে যেতাম, তারপর আস করছে, তখন বুঝতাম না। পরে এসে বুঝেছি যে তারা আসলে আমাকে ইন্সপায়ার করতেন, যে আমি প্রত্যেকটা শুক্রবার ওই বিল্ডিংয়ের প্রত্যেকে ঘুমাচ্ছে 12টা-1টা পর্যন্ত, বা উঠে হয়তো বা জাস্ট জুম্মার নামাজটা পড়ে আবার এসে ফ্যামিলি টাইম স্পেন্ড করছে। আই ওয়াজ দ্য অনলি ওয়ান যে সকাল 9টার মধ্যে হচ্ছে গিয়ে শিশু একাডেমিতে যেতে হবে, তো আমি বাসা থেকে বের হচ্ছি। সো বাসা থেকে যেমন মানে পুরো বিল্ডিংয়ের এই মানুষগুলোর থেকে আমি যেরকম সাপোর্ট পেয়েছি, আমার ফ্যামিলি, আমার কাজিনস, আমার স্কুলের টিচার, আমার এখনও মনে আছে ক্লাস 3তে যখন আমার ফাইনাল এক্সাম নাচের, মাম্মা বাইরে এরকম অ্যাপ্লিকেশনটা নিয়ে দাঁড়িয়ে আছে যে আমাকে ছুটি দিতে হবে কালকে 3টার দিকে, আমার টিফিন আওয়ারে আমার ছুটি লাগবে, আর আমার ক্লাস টিচার উনি বলছেন যে না না আপা, কোনো মতে এটা দেওয়া যাবে না। এখন এত বছর পর এসে সেই টিচারই যখন আমাকে বলেন, অঞ্জলি ম্যাডাম যখন আমাকে বলেন যে তাহিয়া তোমার মনে আছে তোমার মাকে এরকমভাবে দাঁড়িয়ে থাকতো, আর এখন বাচ্চার মারা এসে পারলে ফাইট করে নিয়ে যায়। সো আমি বলবো যে আমি খুবই ব্লেসড যে আমি এমন প্যারেন্টস পেয়েছি যারা খুবই সাপোর্টিভ। একটা জায়গাতে খালি তার একটু ভিলেনের মতন আচরণ করতো যখন দেখতো যে আমার রেজাল্ট খারাপ হচ্ছে। তো মামার কথা ছিল যে সবসময় আমাকে 75 থেকে 80% মার্কস আনতে হবে, ম্যাথে মাস্ট 100% মার্কস থাকতে হবে, কারণ আমার কথা ছিল ম্যাথ তো ম্যাথ, মানে পড়ার কিছু নাই, দিবা নাম্বার পেয়ে যাবা। হ্যাঁ, সো 100% মার্কসটা না পেলে সেখানে একটা বকা খেতাম, আর অল সাবজেক্টে 75-এর নিচে মার্কস থাকলে তখন ওই যে বাঙালি মারা যা যা করে তার থেকে কম মার্ক খেয়েছি আমি, আই ক্যান সে দ্যাট। বাট 2টা মার্ক কমন ছিল, তো ওই 2টা মার্ক খেতাম, চোখ দিয়ে এক গামলা পানি বের করতাম, তারপর লাগছে ঠিক আছে নেক্সট ইয়ার ভালো করব। ওকে, আচ্ছা, সো টেল মি অ্যাবাউট ধরো হোয়াটস ইউর থট অন আ লাইফ পার্টনার। ধরো লাইফ পার্টনারের জায়গাটাকে ফিলোসফিক্যালি তুমি যদি তোমাকে বলতে হয়, বা তোমার কোনো ছোটো বোনকে বা ফ্রেন্ডকে তুমি যদি অ্যাডভাইস করতে, ছোটো বোন ধরি আমরা, দ্যাট ইজ আই ফিল লাইক মাচ মোর ইজিয়ার ফর ধরো টিনস যারা আছে, বিকজ টিনস অলসো ফল ইন লাভ অ্যান্ড সো মেনি ইনসিডেন্টস হ্যাপেন। সো তোমার কী অ্যাডভাইস থাকবে? ধরো তোমাকে যদি বলে 3 থেকে 4টা অ্যাডভাইস বলতে, হোয়াট উড দ্যাট বি? পার্টনারে কী দেখা উচিত? প্রথমে তো আমি বলবো যে ডিয়ার টিনেজ গার্লস অ্যান্ড বয়েজ, ডোন্ট ফল ফর লাভ। কারণ এই বয়সটা হচ্ছে গিয়ে তোমার নিজেকে চেনার সময়, আশেপাশের মানুষকে চেনার সময়, এনজয় করার টাইম। কারণ এই সময় না অনেকগুলো প্রেশার থাকে। প্রথমত পড়াশোনার একটা প্রেশার তো থাকেই, দ্বিতীয়ত আমার ভিতরে কিন্তু অনেক ধরনের চেঞ্জেস তখন আসতে থাকে টিনেজ লাইফে। সো এই চেঞ্জেসগুলোর ভিতরে না তখন মানে এমনিতেই তুমি অনেক ট্রাভেলের মধ্যে থাকো, নতুন একটা ট্রাভেলকে ইনভাইট করার কি দরকার? সো যেই অ্যাডভাইসটা আমি দিচ্ছি, আমি বলবো যে আমি আমার আশেপাশের মানুষদের থেকে যেটা শিখেছি, ওদের লাইফের স্টোরিগুলো শুনে, কারণ আই এম আ ভেরি গুড লিসনার, এবং আমাকে সবাই তাদের লাইফের স্টোরি বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতো। তো সেখান থেকে আমার বড় লার্নিং যেটা ছিল যে এমন একজন মানুষের সাথে আমার থাকা উচিত যে খুব আন্ডারস্ট্যান্ডিং হবে। প্রথমত লাইফে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা এক হওয়া জরুরি। ম্যাচুরিটি লেভেল এক নাও হতে পারে, বাট আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা এক হওয়া খুব ইম্পর্ট্যান্ট। সেকেন্ডলি আই উড লাইক টু সে দ্যাট
এমন একজনকে পার্টনার হিসেবে নেয়া যে আমার ছোট ছোট প্রবলেমগুলোর প্রতি খুব বেশি কেয়ারফুল থাকে, কারণ আমি বিলিভ করি যে কোনো প্রবলেম না হঠাৎ করে বড় হয় না, ছোট ছোট প্রত্যেকটা আঘাত পেতে পেতে না আমরা ওটাকে অনেক বড় করে দেখে ফেলি, এনিথিং। সো যখন আমরা বার্স্ট আউট করি তখন হঠাৎ করে এই প্রান্তে মানুষটা মনে করে আমি কি এমন বললাম যার জন্য বার্স্ট আউট করলো। ডিয়ার ম্যান অর ওয়াম্যান, তুমি এমন কিছু আমাকে শুধু আজকে না, তুমি আমাকে পাস্ট কয়েকটা বছর ধরে বলছো দেখেই আজকে আমি বার্স্ট আউট করতে বাধ্য হলাম, রাইট? সো এই জিনিসটাতে বোথ, সেটা মেয়ে হোক ছেলে হোক, দুইজনেরই আসলে খেয়াল রাখাটা খুব ইম্পর্ট্যান্ট। থার্ড, ইকুয়ালিটি নিয়ে পুরো বিশ্বে প্রচুর কথা হচ্ছে, আমি বলবো যে ওটা 4 দেয়ালের মধ্যে হওয়াটা সবার প্রথমে ইম্পর্ট্যান্ট। আমি শুধুমাত্র ঘরের কাজ করব, ভাই মেয়েরা ঘরের কাজও পারে, বাইরের কাজও করতে পারে। ছেলেরা কিন্তু শুধুমাত্র আর্নিং মানি এটার দিকে ফোকাস থাকে। তাদের ফোকাসটা কিভাবে, এমনভাবে তাদের ব্রেইনটা চালিত হয় যে আমাকে টাকা উপার্জন করতে হবে, আমার ওয়াইফকে একটা বেটার লাইফ দিতে হবে, আমার বাচ্চাদেরকে একটা বেটার লাইফ দিতে হবে, তাদেরকে একটা সুন্দর জায়গায় থাকতে দিতে হবে। এগুলোর পাশাপাশি আরও অনেক কিছু দরকার হয় একটা ফ্যামিলি বিল্ড আপ করতে। সো যখনই তুমি কাউকে ভাবছো তোমার পার্টনার হিসেবে মনে করা, আমার মনে হয় এই ধরনের টপিকস নিয়ে কথাবার্তা বলা খুব বেশি প্রয়োজন। তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার মেন্টালিটির সাথে তার মেন্টালিটিটা ম্যাচ করছে কিনা। সো আমার কাছে মনে হয় এই 3টা জিনিস খুব ইম্পর্ট্যান্ট। যখন আমি একজন পার্টনার খুঁজতে যাই তার মধ্যে এই 3টা জিনিস থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। রাইট, লাইক ভেরি ট্রুলি সেড। আমার কাছে মনে হয় যে যেটা তুমি বললা অ্যাটেনশন বা বার্স্ট আউট করা সাডেনলি, আই ফিল লাইক যে আমাদের এখানে যেটা হয় কি, স্পেশালি ওয়েন আই গো অ্যাব্রড, অথবা আমি ধরো একটু ডিফারেন্ট কয়েকটা জায়গায় ভিজিট করেছে এরকম কারোর সাথে যখন কথা বলি বা একটা নর্মাল কারোর সাথে যখন কথা বলি, আই সি আ হিউজ ডিফারেন্স, দ্যাট ইজ ইমোশনাল ইন্টেলিজেন্স, কমিউনিকেশন। আমাদের এখানকার ধরো বাচ্চাদেরকেও ইভেন তুমি যেগুলো বলছো এগুলো প্রত্যেকটা কিন্তু কমিউনিকেশনের পার্ট একদম। বাট আমাদের এখানে ছোট বাচ্চাগুলোকে দেখো, তুমি ধরো একটা হাই বলতে গেলে ওরা লজ্জায় হচ্ছে গুটায় টুটায় কোথায় ভিতরে চলে যায়। ইউ ডোন্ট টিচ দোজ টু আওয়ার চাইল্ডস এখানে। বাইরে কিন্তু ওই জিনিসটা খুবই ইজিলি করা হয়, একটা ছোট বাচ্চাকে হাই ফাইভ দিলেও কিন্তু হাই ফাইভ ব্যাক করে। সো আই ফিল লাইক যে 4 দেয়ালের মধ্যে যেরকম ইকুয়ালিটি স্টার্ট হয়, ইকুইটি স্টার্ট হয়, 4 দেয়ালের মধ্যে ধরো একটা যদি আমার বেবি হয়, ইভেন তাকেও আমি কিভাবে করে গ্রুম করছি, ওটাই কিন্তু ওই মানুষটাই কারো না কারো পার্টনার হবে ইন দ্য নিয়ার ফিউচার। সো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট আই ফিল। ওকে, সো উই আর গোনা র্যাপ আপ দিস ফার্স্ট সেগমেন্ট উইথ দিস লাস্ট কোয়েশ্চেন। তো এমন কি কোনো সময় হয় তোমার যে ধরো ইউ আর ডুইং ইউর ইমোশনালি ডাউন অর মেন্টালি ফিলিং ডাউন, কিন্তু কোনো একটা কমিটমেন্ট আছে অ্যান্ড ইউ হ্যাভ টু লাইক শো উইথ দিস বিগ ফেস অফ উইথ স্মাইল, রাইট? তো ওই সময়টাতে ধরো মেন্টালি নিজেকে পুশ কিভাবে করো তুমি? লাইক হ্যাভ ইউ এভার বিন ডিপ্রেসড? what do you do? How do you deal with that? আমার মনে হয় ডিপ্রেশন অনেক ভারী একটা শব্দ। অফকোর্স। সো আমরা হয়তো বা ছোটখাটো মানে স্যাডনেসকে আমরা ডিপ্রেশন বলে ফেলি। ডিপ্রেসড বলবো না, আমি বলবো যে আমি এমন অনেক সময় হয়েছে যে আমি স্যাড, হয়তো বা এমন কোন একটা জায়গাতে আমাকে এখন হাসি মুখে বসতে হচ্ছে যে জায়গাটা আমাকে সব থেকে বেশি নেগেটিভ এনার্জি দিচ্ছে। সো হোয়াট আই ডু ফার্স্ট ইজ, আমি একটা প্র্যাকটিস আমার খুব ভালো যে আমি আমার নেগেটিভ এনার্জিগুলোকে টার্ন অফ করতে পারি ভেরি কুইকলি। সো আমি নিজেকে খুবই পজিটিভলি বলতে থাকি যে তাহিয়া ইউ আর দ্য বেস্ট, তাহিয়া ইউ হ্যাভ টু ডু দিস। আর তুমি নিজে যদি পজিটিভিটিটা ক্যারি করো না, তুমি সামনে মানুষকেও না সেই এনার্জিটাই তুমি পাস করতে পারবে। সো এই ধরনের সিচুয়েশনগুলোতে আমি যেটা করি, আমার আশেপাশে আমি এত বেশি পজিটিভ ভাইবের মানুষকে রেখে দিয়েছি, আমার যদি কখনো কোনো ঝামেলা হয় আমি জাস্ট তাদের যে কোনো একজনকে কল করে র্যান্ডামলি কথা বলছে, এমনিতেই ফোন দিলাম। কারণ আমি একটা ফোন দিলে না ওরাও একটু সতর্ক হয়ে যায়, বিকজ অফ আমি র্যান্ডামলি কাউকে ফোন দেই না, একেবারেই দেই না। থাকে না যে খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দেওয়া, আমি এটাও দেই না আসলে। সো বললাম না যে আই এম ভেরি গুড লিসেনার, তুমি আমাকে ফোন দাও, তুমি আমাকে রাত 1টা 2টা 3টা 5টা বাজেও ফোন দাও, আই উইল বি অ্যাভেলেবল ফর ইউ। বাট আমি নিজের থেকে আমি 5টা পর্যন্ত নিজে ভূতের মতন মূর্তির মতন জেগে বসে আছি, ভাবছি যে কি করছি আমি লাইফে, কি হবে আমার লাইফে, বাট আমি কাউকে ফোন দিব না। সো আমি যখনই কাউকে ফোনটা দিই তখনই না সে খুব সতর্ক যে প্রথমে জিজ্ঞাসা করবে আইশা আর ইউ অল রাইট, যে আমাকে খুব ভালো চেনে। হ্যাঁ আমি ঠিক আছি। আচ্ছা আসলেই তুমি ঠিক আছো তো, ফোন দিলা হঠাৎ করে? না এমনিতে আসলে অনেকদিন কথা হচ্ছে না তার জন্য। সো দেখা যায় যে সে তার লাইফের কথায় কথায় এমন একটা ইনসিডেন্ট আমার সাথে শেয়ার করছে যেটা হয়তো বা আমার থেকে অনেক বেশি স্যাডার,
তো তারটা নিয়ে আমি এত বেশি এনগেজ হয়ে যায় যে আমি আমারটা Right. ভুলেই যাই। ভুলে যাও। তারপর আমি খুব সুন্দরভাবে আমার শোতে আমি ঢুকি। But I feel like that is a very positive way to see it. With that, we are gonna wrap up our first segment. Stay tuned. নারিশমেন্টের জার্নিটা শুরু হয় গ্রেড এ নারকেল থেকে। 30টি কোয়ালিটি চেকের মাধ্যমে নিশ্চিত হয় ডাবর নারকেল তেলের শুদ্ধতা। ডাবর নারকেল তেল, শুদ্ধতার নতুন আস্থা। Dabur Narikal Tel Presents Sheer এখন হচ্ছে একটু ফান টাইম অ্যান্ড আই লাভ ইট বিকজ আমার এখানে কোনো ধরনের রিস্ক নেই। ইট অল কামস ডাউন টু আয়শা। সো আয়শা, উই আর গোনা প্লে আ গেম। রাফা, তোমার থেকে তো এটা এক্সপেক্ট করি না। আমার কাছ থেকে আনএক্সপেক্টেড অনেক কিছুই হয়। দ্যাট ইজ দ্য সারপ্রাইজিং থিং অ্যাবাউট মি। আমি ঝাল একেবারেই খেতে পারি না। আচ্ছা, উই আর গোনা অন্য কিছু কি আমরা না, এখানে আসলে কিছু করার নেই। আমি তো জানি না তুমি আগে থেকে কেন টেস্ট করে ফেলেছো, কিছু করার নেই। বাট যাই হোক, উই আর গোনা মেক শিওর যে আমাদের মেডিসিন বা যেটাই তোমার লাগুক না কেন উইল হেল্প ইউ ইন দ্যাট ওয়ে। কোনো সমস্যা নেই, আমি হাত ধরে বসে থাকবো দরকার হলে। বাট আমি তোমাকে আসলে গেমসের রুলটা বুঝিয়ে দিই। সো ইউ নো দ্যাট আমরা তোমার কাছ থেকে কিছু অ্যান্সার্স নিয়েছিলাম, রাইট? ইউ রিমেম্বার, রাইট? ওকে, সো এখানে হচ্ছে ইটস আ মাল্টিটাস্কিং থিং। তো এখানে যেটা করতে হবে, ইটস গানা বি 3টা রুল আমি বলে দিই। নাম্বার 1, তোমাকে যে প্রশ্নগুলো আমি করব ওগুলোর ভুল উত্তর দিতে হবে। ওকে, কারেক্ট অ্যান্সার আমার কাছে আছে, তোমার ভুল উত্তর দিতে হবে। নাম্বার 2, এটা র্যাপিড ফায়ার। সো তুমি তাড়াতাড়ি বলতে না পারলে তোমার কিন্তু সিপ নিতে হবে। আচ্ছা, রাইট। নাম্বার 3, এখানে যে পাজলটা দেখতে পাচ্ছ, ওটা মিলাতে হবে। হ্যাঁ, ওটা তোমার কথা বলতে বলতে মিলাতে হবে। লাইফে এটাই খালি মিলাতে পারি নাই কখনো। আচ্ছা, কিচ্ছু হবে না, এটা হয়ে যাবে এবার যতটুকুই পারো তুমি। দেখা যাক। ওকে, তোমার জন্য একটু করে মেলানো আছে ওখানে উপর দিয়ে, দেখছি আমি। ও তো যতটুকু আমি মিলাতে পারবো ওটুকু আর কি মিলিয়ে দিয়েছে। ওকে, সো আর ইউ রেডি? ওকে, রেডি? হ্যাঁ। 1 2 3 স্টার্ট। কোন বই তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে? হুমায়ুন আহমেদ স্যারের বই। যদি তুমি একজন সুপার হিরো হতে, তোমার সুপার পাওয়ার কি হতো? আমার সুপার পাওয়ার হতো না 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 প্লিজ। I don't think that's a very good mix up. তোমার প্রিয় ভেকেশন স্পট কোনটা? থাইল্যান্ড। সেসবে তোমার প্রিয় টিভি অনুষ্ঠান কোনটা ছিল? সপ্তডিঙ্গা। যদি তুমি অন্য কোনো পেশা হতো তাহলে কি বেছে নিতে? হোস্টিং। ওকে, তোমার প্রিয় খাবার কোনটা? বার্গার। একদিন ছুটি পেলে তুমি কিভাবে কাটাতে ভালোবাসো? বই পড়ে। স্কুলে কোন সাবজেক্ট তোমার সবচেয়ে বেশি ভালো পছন্দ ছিল? বিজ্ঞান। তোমার প্রথম ক্রাশ কে ছিল? ঋত্বিক রোশন। তোমার জীবনের সবচেয়ে বড় ভয় কি? পড়ে যাওয়ার। ওকে ওকে, যদি তুমি একদিনের জন্য অদৃশ্য হতে তাহলে কি করতে চাইতে? আমি মিস্টার ইন্ডিয়ার মতন কার্যকলাপ করতে চাইতাম। মিস্টার ইন্ডিয়ার মতো কার্যকলাপ করতে চাইতাম। এটা কি একটু হয়ে গেল ট্রিক অ্যান্সার? মিস্টার ইন্ডিয়াতে কি করে? এটা কিন্তু তুমি যেটা অ্যান্সার দিয়েছো ওটা কাছাকাছি অ্যান্সার হয়ে গেছে। না 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 না। আচ্ছা ঠিক আছে, গেলাম, গিভিং ইউ দ্য বেনিফিট অফ ডাউট। ঠিক আছে, দেখি তোমার পাজলের অবস্থা। কিছুই মিলে নাই আমার। বললাম না আমি লাইফের পাজল একেবারেই মিলাতে পারি আচ্ছা, না। বাট বিকজ ইউ আর সো স্পন্টেনিয়াস, আমি আসলে তোমাকে ওভাবে করে পানিশও করতে পারছি না। স্যাড। আমি একটু দেখতাম তুমি কীভাবে মরিচিটা খাওয়া, আর একটু যাই হোক, জাস্ট কিডিং। না থাক, কিচ্ছু হবে না, তোমাকে পাজলের জন্য মাফ করে দেওয়া হলো। তুমি এখন যেটা করবে সেটা হচ্ছে কারেক্ট আনসারগুলো আমাদেরকে বলো, সো দ্যাট দ্য অডিয়েন্স নো যে কোন বই তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। হারুকি মুরাকামির যে কোনো বই। রাইট। যদি তুমি একজন সুপার হিরো হতে তাহলে কোনটা হতে? আমি তাহলে ডক্টর স্ট্রেঞ্জ হতাম, কারণ তার যে অ্যাক্টিভিটিসগুলো ছিল, পাওয়ার্সগুলো ছিল, ওগুলো খুব ভালো লাগতো। Anybody who love X-Men, I love X-Men. So ওকে, of course, because with Doctor Strange, I love X-Men. So yes. তোমার প্রিয় ভেকেশন স্পট কোনটা? এনিওয়ার বিটুইন সি অ্যান্ড হিলস। ওকে, অ্যান্ড ছোটবেলায় তোমার প্রিয় টিভি অনুষ্ঠান কোনটা ছিল? ক্যাপ্টেন প্ল্যানেট। অনেকগুলো আসলে ছিল, ক্যাপ্টেন প্ল্যানেট, বানানাস ইন পাজামাস, তারপর একটা সময় সিসিমপুরা পছন্দের ছিল, গডজিলা। সো ইয়া, অনেকগুলো আছে। যদি অন্য কোনো পেশা বেছে নিতে হতো তাহলে কোনটা হতে? ফার্মাসিস্ট। রাইট। এনি ফার্মাসিস্ট ওভার দেয়ার? কমেন্টে জানান। তোমার প্রিয় খাবার কোনটা? পিৎজা। ওকে, বাট কোথাকার? চিজার। I also love cheese. একদিন ছুটি পেলে তুমি কিভাবে কাটাতে ভালোবাসো? ঘুমিয়ে। ঘুমিয়ে। স্কুলে কোন সাবজেক্ট তোমার সবচেয়ে বেশি প্রিয় ছিল? ম্যাথমেটিক্স। I didn't like physics at all. ফিজিক্স আমারও পছন্দ না। পছন্দের। কেমিস্ট্রি আমারও পছন্দের, দ্যাটস ওয়াই আই চোজ ফার্মাসি। বাট
ম্যাথমেটিক্সটা খুব ভালো লাগতো, মানে আমাদের যেহেতু বাংলা মিডিয়াম, পাটিগণিত, উচ্চতর গণিত, সো এগুলো খুব ভালো লাগতো আমার কাছে, ক্যালকুলাস। তোমার প্রথম ক্রাশ কে ছিল? অর্জুন রামপাল। অর্জুন রামপাল। তোমার জীবনের সবচেয়ে বড় ভয় কি? জানি না, এটা নিয়ে আসলেই ভাবা হয়নি, আমি অনেকক্ষণ ভাবার চেষ্টা করছিলাম। The reason I gave a shocking expression, কারণ আমি মনে করেছিলাম জানিনার উত্তর খুঁজে বের করতে সময় লাগবে. She just gave it like this. Okay, যদি তুমি একদিনের জন্য অদৃশ্য হতে তাহলে কি করতে? আমি হচ্ছে গিয়ে যারা পাওয়ার হোল্ডার পারসনস আছেন তাদের ওখানে যেতাম, তাদের বাসা বা তাদের অফিসে যে দেখতাম যে তারা আছে পাওয়ার খাটাবে, এর প্ল্যানিংটা কিভাবে করছেন। ওকে, আমাদেরও অনেক প্ল্যানিং আছে, সো গাইস স্টে টিউন, আমরা কি করি নেক্সট দেখার জন্য। নারিশমেন্টের জার্নিটা শুরু হয় গ্রেট এ নারকেল থেকে। 30টি কোয়ালিটি চেকের মাধ্যমে নিশ্চিত হয় ডাবর নারকেল তেলের শুদ্ধতা। ডাবর নারকেল তেল, শুদ্ধতার নতুন আস্থা। ডাবর নারকেল তেল প্রেজেন্টস শিয়ের এখন আমার অনেক ফেভারিট একটা পার্ট, ইটস কল ফিমেল সিক্রেটস। অ্যান্ড আয়শা, ফিমেল সিক্রেটসের পুরো ব্যাপারটা হচ্ছে গিয়ে কি ইউ হ্যাভ টু বি ভেরি ফিল্টারলেস, অ্যান্ড তুমি একদম যেটা যেভাবে করে তোমার কাছে মনে হয় ওভাবে করে ইউ আর গোনা আনসার দ্য কোয়েশ্চেনস। ওকে, সো নাম্বার 1 থিং, সেটা হচ্ছে গিয়ে ধরো এনি প্লেস, যে কোনো জায়গা হতে পারে, উই আর অলওয়েজ গানা বি সিইং সাম মেন, ইভেন উইমেন এজ ওয়েল, যারা হচ্ছে গিয়ে খুব বেশি সাপোর্টিভ না, হয়তো বা তুমি একটা কোনো কথা বললে অ্যাজ আ গার্ল, ছেলেরাই কাজটা বেশি করে, যে তুমি মেয়ে হিসেবে কোনো একটা পয়েন্ট দিলে, কোনো একটা অ্যাডভাইস করলে বা এনিথিং, তখন হচ্ছে গিয়ে ইদার তোমাকে ইমোশনাল অথবা আর ধর কী বলতেছে লেট ইট বি টাইপের ধরো মিসোজিনিস্টিক আচার আচরণ করা, ওর একটু স্টেরিওটাইপ টাইপের করে শি ইজ আ গার্ল ওই ধরনের করে বিহেভ করা। সো তোমার কি এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে? আর যদি তোমার থেকেও থাকুক আর নাও থেকে থাকুক, তোমার এটা নিয়ে আসলে থিঙ্কিংটা কেমন? হাউ শুড পিপল বিহেভ? ওয়েল, খুবই রিসেন্টলি আমি এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়েছিলাম, সেখানে হচ্ছে খুবই সিম্পল একটা ম্যাটার নিয়ে আমি কথা বলছিলাম, এবং আমার কাছে ব্যাপারটা একটু ফানি ছিল। ওকে, বাট সামওয়ান উনি খুবই সিরিয়াস হয়ে যায় ওই বিষয়টা নিয়ে, এবং ওটার প্রেক্ষিতে উনি এমন কিছু কথা বলতে থাকে যেটা আমার কাছে মনে হয় যে উনি আমাকে ছোট করছেন, এবং সেখানে আরও কয়েকজন মানুষও ছিল এবং তারা চুপ হয়েছিল। সো বলতে বলতে উনি এমন কিছু কথা বলে ফেলে যেগুলো আসলে সত্যি না। আমার কাছে মনে হয়েছে যে সেগুলো হয়তো বা উনি আমার ব্যাপারে ভাবেন, সেজন্য হয়তো বা আজকে উনি বার্স্ট আউট করছেন। 2-3টা জিনিসের রিপ্লাই আমিও দেই। তারপর পুরো কনভারসেশন শেষ হওয়ার পর আই ক্রাইড ফর 15 minutes অল অ্যালোন বাই মাইসেলফ, বিকজ অফ আমি কেন ওনাকে রিপ্লাই দিতে গেলাম, কারণ ওনার দৃষ্টিভঙ্গি আমার দৃষ্টিভঙ্গি একেবারেই আলাদা। সো সেখান থেকে আসলে আমার হয়তো বা রিপ্লাই দেওয়াটাই উচিত হয় নাই। এরকম ক্ষেত্রে এটা আমার জন্য একটা মানে অনেক বড় একটা লার্নিং ছিল, কারণ উনি আমাকে বেশ কয়েক বছর ধরে চেনেন। সো তারপরও একজন চেনা মানুষে যদি আমার ব্যাপারে এই ধরনের ওপিনিয়ন রাখেন, একজন অচেনা মানুষও তাহলে আমার ব্যাপারে আরো ভিন্ন ধরনের ওপিনিয়ন রাখবেন। সেক্ষেত্রে কি করা উচিত? আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে কথা না বলাটা হচ্ছে কি সব থেকে বড় ব্যাপার। রিসেন্টলি আই হ্যাভ লার্নড আ কোট which I'm loving it. What is that? They can't misquote your silence. Right, that's true. And silence is the answer and revenge of It's everything. very absolute powerful, right? Yeah. So আমি না এখন একে তো আমি চুপচাপ ছিলাম, এখন আমি আরো বেশি চুপচাপ হয়ে গেছি। সো কেউ যদি আমাকে কোনো রং অপিনিয়নও দেয়, কেউ কিছু দেয়, I just give them a smile and walk away. কারণ ভাই তোমার অপিনিয়ন ডাজন্ট ম্যাটার, ডাজন্ট চেঞ্জ মাই অপিনিয়ন অ্যাজ ওয়েল। হ্যাঁ, বাট তার মধ্যে যদি কেউ ভালো অপিনিয়ন দেয় সেটাকে আমি পিক করি, হ্যাঁ সেটাকে আমি রিসিভ করি, সেটা আমি রিপ্লাই ব্যাকও করি। আর যেটা আমার কাছে মনে হয় যে হি ইজ সেইং সামথিং হুইচ ইজ নট রাইট অর ট্রু, আমি জাস্ট ওকে ভাই আসছি আমি। Okay, but then again, dhoro, yeah, that is the best way to actually respond to people who are being attacking or disrespectful towards you. But তারপরও অনেক সময় এরকম হয় না যে এই ধরনের কোনো একটা সিচুয়েশনের কারণে, বিকজ সি সোসাইটিতে ধরো আমি তুমি বা আমরা যারা আছি এখানে, আমরা হয়তো বা কিছুটা একটা প্রিভিলেজ জায়গা থেকে আমরা আসি, সো উই নো হাউ টু স্ট্যান্ড ফর আওয়ার সেলফ। কিন্তু অনেক সময় যেটা হয় যে এই টাইপের ব্যাপারগুলোতে মেয়েদেরকে কিন্তু চুপ করিয়ে দেওয়া হয়। ফার্স্ট সে ধরো তুমি রাস্তায় বের হয়েছো, মাস্ক পরা, নোবডি নোজ ইউর আয়শা, অ্যান্ড সামবডি মিসবিহেভড উইথ ইউ পাবলিকলি, ঠিক আছে?
ওই সময়টাতে ইউ হ্যাভ টু প্রোটেস্ট, আমি করি, রাইট? আমি প্রোটেস্ট করি একদম। আমার এটা মনে আছে, আমি তখন আমি বোধহয় স্কুলে, হাই স্কুলে পড়ি বা কলেজে পড়ি, আমি আমার কোচিং ক্লাসে যাচ্ছিলাম এবং আমি দেখছি, আমি তো রাস্তায় যখন হাঁটি মোস্ট অফ দি টাইম আমার মানে একদম আমি ডিরেক্টলি একদম আই লেভেল বরাবর হেঁটে আমি তাকিয়ে আমি হাঁটতে থাকি, রাইট। আমি দেখছি ওই পাশ থেকে একজন লোক আসছে এবং একটা টাইম পর্যন্ত ওনার গতি, ওনার লাইন, ওয়াকিং লাইন সব কিছু ঠিকঠাক ছিল। কাছাকাছি আসার পর জাস্ট একটা ব্যাড টাচ দিয়ে উনি চলে গেল। আমি টার্ন আউট করে বললাম যে এক্সকিউজ মি। বিশ্বাস করবে না, এত না 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 এত অসহায়ের মতন করে তাকালো, সেটাই বলছি তার অবস্থা। আমাকে বলছেন জি ভাই আপনাকেই বলছি, আপনি গায়ে কেন হাত দিলেন? আর যখন হাত, আপু আমার হাত লেগে গেছে, সরি বললেন না কেন? আপু আমি সরি বলেছি, জোরে আরেকবার বলেন। সে মানে বলতে চাচ্ছে না। ওখানে দেখলাম আরো কয়েকজন মানুষ জড়ো হয়ে গেছেন, তারাও কিছু বলছেন না। নোটিস কিন্তু সবাই করেছেন, কারণ এই এলাকাটাতে আমি 26 বছর ধরে আছি। সো তখন হচ্ছে কি তখন হয়তো আমরা 7-8 বছর হয়েছে এই এলাকাতে, অ্যান্ড এভরি টাইম তারা দেখে যে আমি এই টাইমটাতেই বাসা থেকে বের হই। সো এভরিওয়ান নোজ মি এই এলাকাতে। আমি দেখলাম কেউ এগিয়ে আসছে না। সো দ্যাট ডে ফর দ্য সেকেন্ড টাইম আমি রিয়ালাইজ করলাম যে আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য আসলে আর কেউ থাকবে না, বা আমার পক্ষে কথা বলার জন্য কেউ থাকবে না। আই হ্যাভ টু স্পিক বাই মাইসেলফ, আই হ্যাভ টু রেজ মাই ভয়েস এগেনস্ট এনিথিং রং। আমি জাস্ট গেলাম লোকটার কাছে। মেবি ফর দ্য ফার্স্ট টাইম আমি হয়তো বা কাউকে এভাবে মানে এত বেশি অ্যাগ্রেসিভ ছিলাম। আমি একদম তার কলারটা ধরে আমি বললাম যে এখন যদি আমি আপনাকে এরকমভাবে মানে আপনি যেরকমভাবে ব্যাড টাচ একটা দিয়ে গেলেন, আমি যদি আপনাকে ব্যাড টাচ করি আপনার ভালো লাগবে? অবভিয়াসলি আপনার ভালো লাগবে, বিকজ অফ আপনার ওরকম মেন্টালিটি মনে হচ্ছে, বাট আমার ভালো লাগে নাই। সো আপনি আমার সাথে করেছেন, এটাই যেন আজকে লাস্ট হয়, এরপর কখনো করবেন না কারোর সাথে। আর যদি খুব ইচ্ছা হয়, আই থিঙ্ক ইউ হ্যাভ ইউর ফ্যামিলি মেম্বার্স, প্র্যাকটিস উইথ দ্যাম। আমি জানি কথাটা শুনতে খুবই খারাপ দেখায়, বা কোনো টাইমে আমি কারো ফ্যামিলি মেম্বারকে আমি তুলে আনতে পারি না, বাট অ্যাট দ্যাট পয়েন্ট আমি এত বেশি রেগেছিলাম, আই হ্যাড টু সে দিস। অ্যান্ড এভরি টাইম আমার না এই ধরনের কিছু বলার পর না আমার খুব কান্না পায়, খুব রাগ উঠে। অ্যান্ড ওয়ান সেকেন্ড আই ক্রাইড, অ্যান্ড থাকে না যে ওই দুই ফোঁটা চোখের আমি কেন বললাম একজনের সাথে আমার এভাবে কোনো কথা বলতে হবে। দেশের বাইরে যখন আমি যাচ্ছি, আই ফিল সো সেফ। আমি রাত 1টা-2টার সময় আমি মনে আছে, আমি রিসেন্টলি আমি সিঙ্গাপুরের রাস্তায় হেঁটেছি, শ্রীলঙ্কার রাস্তায় হেঁটেছি, আমার দেশের রাস্তায় আমি কেন হাঁটতে পারবো না? দিনের বেলাতে দুপুর 12টা বাজে, তখন 11টা-12টার সময় আমি হাঁটতে আনসেফ ফিল করছি। সো ইয়া। বাট আর ইউ সামওয়ান যে ধরো হচ্ছে গিয়ে ফর সেফটি কখনো ব্যাগে হচ্ছে কোনো ধরনের পেপার স্প্রে বা এই টাইপের জিনিসপত্র নিয়ে ঘুরেছো, বাট আর তুমি কি এটা অ্যাডভাইস করবো? অবশ্যই। আমি কখনো রাখি নাই, কারণ there was an incident took place when I was in class 7. আমি সামহাও তখন বুঝে গিয়েছিলাম যে আসলে আমার সাথে কোনো পার্সন, কোনো জিনিস কিছু অ্যাকচুয়ালি হেল্প করবে না আমাকে যদি আমি নিজে স্ট্রং না থাকি। তো আমার কাছে মনে হয় যে এটা বাইরের দেশে অনেক পরিমাণে আছে, আমাদের দেশে খুব কম পরিমাণে আমি দেখেছি এটা। বাট আমি বলবো যে প্রত্যেকটা প্যারেন্টসেরই উচিত, প্রত্যেকটা স্কুলে উচিত বাচ্চাদেরকে তাইকান্দো হোক অর এনিথিং সেলফ ডিফেন্সের যে কোনো কিছু একটা কোর্স হিসেবে রেখে দেওয়া উচিত, এবং এটা বাধ্যতামূলক করে দেওয়া উচিত যে ফ্রম সে ফর 6 থেকে ক্লাস 8 পর্যন্ত এই 2 বছর তোমাকে এটা শিখতেই হবে, ইটস ম্যান্ডেটরি। আমার মনে হয় এটা উচিত করা। তাহলে থাকে না একটা মেয়ের সেলফ কনফিডেন্স অনেক বেশি পরিমাণে বাড়বে। রাইট। ওকে, সো আমরা তো ধরো লাইফ পার্টনার নিয়ে অনেক কথাবার্তা বললাম, বাট দেন এগেইন এরকম মানে এখনকার টাইমে এসে তোমার কাছে কি মনে হয় যে আসলে মেয়েরা, উইমেন অফ এনি এজ 20-25-এ এসে আর দে অ্যাকচুয়ালি অ্যাওয়্যার অ্যাবাউট দেয়ার ওন রাইটস, তাদের অধিকার সম্পর্কে, তারা যে আসলে প্রপারলি ট্রিটেড হচ্ছে কি হচ্ছে না এইসব সম্পর্কে, সে ওয়ার্কিং লেডি হোক আর হোম মেকার হোক, যেটাই হোক, তোমার কাছে মনে হয় যে এখন নারীরা আসলে জানে তাদের অধিকার কি বাংলাদেশে? নট এভরিওয়ান। দুইটা ব্যাপার আমি বলবো। এক, 50% জানে না, আর 50% যারা জানে তারা সেটাকে ওভার ইউজ করে ফেলছে। রাইট, কেমন বলো তো একটু? সে ফর আমি জানি যে, বা আমি হয়তো বা বিলিভ করছি যে দুজনের কাজে ইকুয়াল হওয়া উচিত। ওয়ান সেকেন্ড, মেয়েদের আমরা যেমন মেনস্ট্রুয়াল একটা পিরিয়ডের মধ্যে দিয়ে যাই, যেটা আসলে ছেলেদের কখনোই আসে না, বাট এভরি মান্থ আমরা এটা ফেস করি, এবং
ওই 7 দিন 5 থেকে 7 দিন আমরা হয়তো একটু টায়ার্ড ফিল করি। এখন আমি যদি এই অ্যাডভান্টেজটা নেই যে আজকে না আমি অনেক টায়ার্ড ফিল করতেছি, আজকে বাসার সব কাজ তুমি করো, তার উপর চাপিয়ে দেওয়া, তার হয়তো বা পিরিয়ড হয় না, কিন্তু তার তো আরো অনেক প্রেশার থাকে। সো ওইটা যদি আমি আন্ডারস্ট্যান্ড করতে না পারি, সো এইখানে যে আমরা কি করি, আমাদের পাওয়ারটাকে আমরা মিসইউজ করে ফেলি। সো এটা খুবই কমন একটা প্রবলেমের কথা আমি বললাম। আমি অনেক কিছু ফাইন্যান্সিয়াল দিক থেকে আমি অনেকের ধরনের স্টোরি শুনি যে মেয়েটা হয়তো বা ভালো একটা স্যালারি করছে, ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছে সে স্যালারিতে, ওটাও সে খুব থাকে না যে হাজবেন্ডের কাছে একটা পর্যায়ে সে খুব শো অফ করছে। ইউ শুডন্ট। আমার কাছে মনে হয় যে ইটস আ পার্টনারশিপ, এবং তোমরা দুইজনে মিলে আসলে একটা কোম্পানি রান করছো। সো তোমাদের মোটিভ, তোমাদের অ্যাম্বিশন, তোমাদের মিশন ভিশন সবকিছু এক হওয়া দরকার। আমি যে বললাম না ইকুয়ালিটি অর আন্ডারস্ট্যান্ডিং এর ওই জায়গাটা, এইসব জায়গাতেই না তখন ওই ব্যাপারগুলো প্রায়োরিটাইজ করা উচিত যে আমি আসলে কোন ব্যাপারটাকে প্রায়োরিটি দিতে চাচ্ছি। আমি 10 টাকা বেশি স্যালারিতে আর্ন করতেই পারি, সো আমি 10 টাকাটা আমি কিভাবে ইউজ করছি বা সেটাকে আমি সেটা নিয়ে আমার প্ল্যানটা কি, যে এই 10 টাকাটা আমি কোথায় আমি সেভ করতে চাই অর ব্যয় করতে চাই, এটাও আমার হাজবেন্ডের সাথে ডিসকাস করে নেওয়া উইথ আ ভেরি ছোট না করা। হ্যাঁ, যে লাইক ঠিক আছে তোমার এই মান্থের সেভিং হয়েছে 30K, আমার হয়েছে 50K, সো আমাদের 20K এক্সট্রা সেভিং, চলো আমরা ঠিক করে আমরা ইউরোপ ট্যুর দিব, সো এই 20K আমরা ওখানে রাখি। বা অনেকে এখন এসে যেমন অনেকেই ধর্মের প্রতি অনেক বেশি মানে একটা সার্টেন এজের পর্যায়ে অনেকেই দেখা যায়, আমার মাকেও আমি দেখছি, আমার মা 10 বছর আগে রিলিজিয়ান যেভাবে প্র্যাকটিস করতেন, 10 বছর পরে এসে তার প্র্যাকটিসটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, আরও বেশি তিনি ধর্মভীরু হয়ে যাচ্ছেন। এবং আমি জানি আমিও 10 বছর পর যে আরও বেশি এরকম হয়ে যাব, দেয়ার ইজ নাথিং রং ইন ইট। সো তোমার যখন প্ল্যান থাকে তুমি ওমরা করতে চাও বা হজ করতে চাও, ঠিক আছে, দুজন মিলে একসাথে জমাও, ডাজন্ট ম্যাটার কে ওই এক্সট্রা 20K এটা পে করলো। সো এটাই মাঝে মাঝে আমি বলবো যে আমরা ফেমিনিজমের নামে অনেক সময় পাওয়ারটাকে মিসইউজ করে ফেলি, হুইচ উই শুডন্ট। ইউ ডিড মেনশন মেনস্ট্রুয়েশন, ধরো একদম বাংলায় বলতে গেলে মাসিক। সো তোমার ফার্স্ট পিরিয়ড এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, এবং তোমার যদি কোনো এরকম অ্যাডভাইস থাকে যে ধরো, আচ্ছা 3টা প্রশ্ন জিজ্ঞেস করি এই পার্টিকুলার জিনিসটা নিয়ে, অ্যান্ড ইউ টেক ইউর টাইম টু আনসার। নাম্বার 1 হচ্ছে তোমার আসলে পিরিয়ড এক্সপিরিয়েন্স কেমন ছিল, তোমার কি আগে থেকে নলেজ ছিল যে পিরিয়ড বলতে একটা কিছু হয়? নাম্বার 2, আমাদের যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট, এটা আমি কম বেশি জিজ্ঞেস করি যে এই ওয়ার্কিং এনভায়রনমেন্টে আমাদের যদি পিরিয়ড থাকে, উই ডোন্ট গেট আ প্রপার ওয়াশরুম অলসো, যে আমরা প্যাডটা চেঞ্জ করব। সো ওটার ব্যাপারটাকে তোমার আসলে কি মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা কতটুকু চেঞ্জ আনা উচিত ফর আস ফিমেলস? এবং নাম্বার 3 হচ্ছে ধরো তোমার ছোট বোন হতে পারে ইন দ্য নিয়ার ফিউচার, ইফ ইউ বিকাম খালা সাপোজ ফর সে, অর ইউ হ্যাভ ইউর ওন ডটার, তুমি তাকে পিরিয়ডের কোন 1টা 2টা বা 3টা অ্যাডভাইস তুমি তাকে আগে থেকে দিবে? দিস 3 কোয়েশ্চেন্স। ফার্স্ট অফ অল, আমি ছোটোবেলাতে আমার মনে হয় যে আমার মেন্টাল গ্রোথ আর ফিজিক্যাল গ্রোথ একসাথে হয় নাই। ওকে, সো আমি একেবারে এগুলোর ব্যাপারে কিছু জানতাম না। সো ওয়েন আই ওয়াজ ইন ক্লাস 7, তখন সম্ভবত আমাদের গার্হস্থ্য অর্থনীতি এরকম একটা সাবজেক্ট থাকে, ওটার একটা টপিক ছিল। তো আমি খোলার পর যেহেতু আমি কিছু বুঝতে পারছি না, সো আই আস্কড মাই মাম্মা জাস্ট খুবই নর্মালভাবে একটা বুঝিয়েছে। তো আমার বড় বোন আবার ও একটু দুষ্ট ছিল এই বিষয়ে, তো শি কেপ্ট পোকিং মি যে তোমার যেহেতু পিরিয়ড হয় নাই, সো ইউ আর নট এ গার্ল, ইউ আর এ বয়। ও মাই গড। আমরা যেহেতু 2 বছরের কম ছোট বড়, আমাদের মধ্যে এই ধরনের খুনসুটি হতো। আর আমি আমার যে বললাম না ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড মেন্টাল গ্রোথ হয় নাই, কিন্তু আমি ইন সামওয়্যার আমার ব্রেইন খুব অ্যাক্টিভলি ওয়ার্ক করতো। কোন জায়গাতে? যখন নামাজ পড়তে দাঁড়াতাম, আমি বলতাম যে মামা আমি নামাজ পড়েছি, মাইশাপু কেন নামাজ পড়ে নাই? অ্যান্ড মাইশাপু রিপ্লাই দিত এভাবে যে আমি নামাজ পড়েছি। কখন পড়লা তুমি নামাজ? কারণ আমরা দুজন আসলে প্রতিযোগিতা করে নামাজ পড়তাম। তুমি কখন নামাজ পড়লা? আমি আগেই পড়ে ফেলছি আরেক রুমেছে। আচ্ছা, টানা 7 দিন পড়ে নাই, প্রত্যেক মাসে পড়ে না। মামা কি ব্যাপার? মাইশাপু স্পেশালি রোজার সময় মামা মাইশাপু তারাবি পড়ে নাই। স্পেশাল ট্রিটমেন্ট হ্যাঁ, কেন ও নামাজ পড়ে না, কেন আমি কেন নামাজ পড়বো? আর মাম্মা ইজ লাইক ও মাইশা পড়ে নিবে। ওয়েট আ মিনিট মাম্মা, তুমি কেন নামাজ পড়তেছো না?
খুবই God. এম্বারেসিং, মানে এখন ভাবলে খুবই এম্বারেস লাগে আমার, কিন্তু ওই মোমেন্ট কিন্তু তখন হ্যাঁ ওই Right. মোমেন্ট আমি ভাবি নাই জিনিসটা। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ক্লাস 7 আমি একটা কম্পিটিশনে ছিলাম, ডান্স কম্পিটিশনে। তো ওখানে আমার যে বাকি 5 জন ডান্সমেট, দে ওয়ার লাইক তুই পিরিয়ড নিয়ে জানিস না, লাইক না হোয়াট ইজ দিস। Yeah. তো তারা অনেকভাবে আমাকে বোঝানোর চেষ্টা করে, যেহেতু Okay. থাকে না যে একজন 4 জন পরে ক্লাস 6, আমরা 2 জন পরে ক্লাস 7-এ, হ্যাঁ। খুব একটা তো মেন্টাল পার্থক্য নাই। না। তো ওরা ওদের মতন করে বুঝাচ্ছে, যদিও ব্যাপারটা আমি কিছুই তারপরও বুঝি নাই। Okay. দেন এগেন ক্লাস 8-এ যখন আমার পিরিয়ড হলো, আই ওয়াজ ভেরি নর্মাল। Okay. মানে থাকে না অনেকে প্যানিক করে যে ইটস ব্লিডিং, Yeah. আমি জাস্ট নর্মাল বলছি মামা আই স সাম স্পট। মাম্মা তারপর চেক করলো, মাম্মা তারপর বুঝিয়ে বললো এটা। নেক্সট ডে Yeah. পাপা হচ্ছে গিয়ে তখন কলকাতার সাথে পাপার একটা বিজনেস ছিল, এক্সপোর্ট ইম্পোর্টের। পাপা হচ্ছে গিয়ে বক্স ভরে ভরে মাঞ্চ নিয়ে আসতো আমাদের জন্য। Okay. আমি জাস্ট 2 বক্স মাঞ্চ নিয়ে আমার ক্লাসে বিলাইছি, আমার পুরা টিচার্স রুমে বিলাইছি। Super nice. টিচার ওয়াজ লাইক, তাহিয়া তোর আজকে বার্থডে? না ম্যাম, আমার বার্থডে তো 25 জুলাই। হ্যাঁ। তাহলে আজকে এটা কিসের জন্য? ম্যাডাম আমার পিরিয়ড হয়েছে। অ্যান্ড আমি ওটা ডিফারেন্সিয়েটও করতে পারি না যে দেয়ার ইজ মেল টিচার অলসো ইন দ্য রুম। অ্যান্ড মেল টিচারও তো থাকে না যে চুপচাপ হাসতেছে, বিকজ Right. তারা তো ছোটবেলার থেকে আমাকে দেখছেন, তারা Right. জানেন যে কি পরিমাণ সহজ সরল আমি বা কি পরিমাণ দুষ্টু আমি। ফিমেল টিচাররা সবাই হো হো করে হেসে উঠলো, বলছে তুই একমাত্র YWCA এর একমাত্র বাচ্চা যে পিরিয়ড এসে সেলিব্রেট করলি, জীবন তোর বার্থডে আমরা সেলিব্রেট করতে দেখি তুই এসে তোর পিরিয়ড সেলিব্রেট That করছিস। is great কিন্তু। দুইটাই খুব সম্ভবত অনেকের কাছে এম্বারেসিং মোমেন্ট। ফার্স্টটা তো অবশ্যই, সেকেন্ডটা অনেকের কাছে এম্বারেসিং মোমেন্ট হতে পারে, বাট দিস 2 মোমেন্টস আর দ্য বিউটিফুল মোমেন্টস ইন মাই লাইফ, অ্যাটলিস্ট ওই এজটাতে। কারণ ওই Very এজে nice. এত কিছুর মধ্য দিয়ে যাচ্ছিলাম। True. সো বলার মতন যদি কিছু থেকে থাকে তাহলে আমি বলবো এই 2টা ইনসিডেন্ট। Okay. সো দিস ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন আনসার, যে আমি এভাবে আসলে সেলিব্রেট করি, একটা বার্থডে যেভাবে সেলিব্রেট করা হয়, খালি কেক কাটাটা বাকি ছিল, বাকি সব কিছু। অ্যান্ড মাই এল্ডার সিস্টার কিপ সেইং দ্যাট, ও ফাইনালি আম্মু আমার একটা বোন আছে বুঝছো, আমার বোনের নাম তাহিয়া। লাইক ফাইন, Oh my ঠিক god, আছে। yeah, the tease. Okay. হ্যাঁ। সেকেন্ডলি যেটা তোমার কোয়েশ্চেন ছিল যে Working environment ওয়ার্কিং আমাদের, এনভায়রনমেন্ট, হ্যাঁ। এইটা আসলে পেইনফুল। True. এবং আমার মনে আছে আমার 2 জন টিচার খুবই সারপ্রাইজিংলি আমাকে আস্ক করতো আফটার হ্যাভিং মাই পিরিয়ডস যে তাহিয়া তোমার কবে পিরিয়ড হয় আমরা বুঝতে পারি না, কারণ তুমি এত অ্যাক্টিভ। এবং 5 তলাতে আমি পুরো লাফিয়ে লাফিয়ে উঠতাম স্কুলে। তো তারা বলতো যে তোমার যেদিন পিরিয়ড হবে তুমি সেদিন আমাদেরকে বলবা, তারপর ওই দিন তোমাকে আমরা মনিটাইজ করবো। সো যেহেতু আমি গার্লস স্কুলে ছিলাম, গার্লস মোটামুটি গার্লস কলেজই বলবো, কারণ আমরা কম্বাইন্ড ছিলাম না, ছেলেদের 5টা সেকশন আলাদা, মেয়েদের সেকশনটা সম্পূর্ণ আলাদা। সো সেখানে ওয়াশরুমও আমরা আলাদা পেয়েছি। ইউনিভার্সিটিতে ওয়াশরুম আলাদা পেয়েছি, খুব একটা প্রবলেম হয় নাই। বাট ইয়েস, when it's about our own media industry, it's being really tough. It is, yeah. এবং আমার যেদিন খারাপ লাগছে, সবার তো বডি সেম ভাবে রেসপন্ড করে না ডিউরিং মেনস্ট্রুয়েশন। Menstruation, right. সো আমি এরকম অনেককেই দেখি যে সে পারছে না, মানে বাট তারপর তার কমিটমেন্ট দেখে সে চলে আসছে। সে হয়তো আগের রাত্রেবেলা বলেছো যে ভাই আমি অসুস্থ বোধ করছি, আমি না করি, বাট তারপর তাকে আসতে হচ্ছে। এবং বাসায় থাকলে কি হয়, হয়তো আমি হট ব্যাগ দিচ্ছি, এমন কিছু খাচ্ছি যেটা আমাকে হেল্প করছে একটু বেটার ফিল করতে, ওখানে আমি সেটাও পারছি না। সো নট অনলি দ্য ওয়াশরুম, আমি বলবো যে হট ব্যাগের কোনো ব্যবস্থা থাকে না, এখানে খাবারের কোনো প্রপার ব্যবস্থা থাকে না। অ্যাটলিস্ট ওই দিন যে আমি কাউকে যদি রিকোয়েস্টও করি যে ভাই আমাকে একটু অন টাইম খাবারটা দিয়েন, সামহাউ শুটিংয়ের প্রেশারে সেটা আসলে করা পসিবল হয় না। সো আমার কাছে মাঝে মাঝে জন্য মনে হয় যে আমাদের প্রত্যেকটা শুটিং সেটে কম করে হলো একজন নারীর থাকা দরকার, একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হোক বা কস্টিউমের ক্ষেত্রে হোক, হোয়াট এভার, রেগুলার আমরা যারা ফিকশন করছি সেখানে অন্তত একজন নারীর উপস্থিতি খুব দরকার, যাকে আমি অ্যাটলিস্ট এটা বলতে পারবো যে আপু রাইট নাও আই এম ফিলিং দিস, তুমি একটু ম্যানেজ করো বা তুমি একটু কথা বলো। কারণ সবাই তো ওপেন মাইন্ডেড না। আমি আজকে হয়তো বা কোনো একটা টিমকে বললাম যে ভাই আই এম ফিলিং দিস, সে এটা আরও 3টা টিমকে যে ছড়ায় যে আরে ওর তো এটা হয়েছিল, দ্যাটস ওয়াই ও তো কাজের সময় খুব প্যারা দিচ্ছে। ভাই তোমার হয় না দেখে তুমি বুঝতে পারছো না যে হোয়াট উই আর গোয়িং থ্রু। সো অ্যাটলিস্ট তুমি যেহেতু বুঝতে পারছো না, অ্যাটলিস্ট সহনশীল হও তুমি। এরকমভাবে থাকে না যে ব্যাপারটাকে তুমি নর্মালাইজ করো।
আমি একদিন হয়তো বা তোমার সাথে সাপোর্টিভ ছিলাম না, বা তোমার একটা প্রজেক্টে হয়তো আমি সাপোর্টিভ হতে পারিনি, আই এম সরি ফর ইট। বাট তুমি যেভাবে এটাকে প্রচার করছো ভুলভাবে, সেখান তো আমার আরও থাকে না যে মানুষ ধরেই নিচ্ছে যে আমি হয়তো বা টিম প্লেয়ার না, আমি হয়তো বা কোঅপারেটিভ না। আমি এভাবেও দেখেছি আমার কোয়ার্টিস্টের কাজ এটা এই চলে সেম যেতে। জিনিসটা এটা আমি নিজে আসলে ফেস করেছি। লাইক আইল জাস্ট ইন্টারাপ্ট ইউ। সেটা হচ্ছে গিয়ে যে ওয়ান্স ইট হ্যাপেন দ্যাট ফর আ শুট আই হ্যাড টু ওয়্যার দ্য সেম প্যাড ফর লাইক মোর দেন 8-9 hours at a stretch. অ্যান্ড এটার কারণে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে যখন আমরা একটা কন্টিনিউয়াসলি সেম প্যাডটা আমরা পরে থাকি, ইনফেকশন হতে পারে, শকও হতে পারে, ইউ ক্যান হ্যাভ সো মেনি থিংস উইচ আর হরেবল ফর ইউর হেলথ। এবং অনেক সময় হয়ে যায় যে এরকম অনেক ইনসিডেন্ট, অনেক নিউজ, ইফ ইউ গাইজ ক্যান গুগল, অনেকে মারাও যায় এরকম এগুলোতে। অ্যান্ড দ্যাট দেয়ার লাইক থাকে না একটা পেশেন্স থাকে। আমি ইনফর্ম করার পরেও দেখা গেছে হচ্ছে গিয়ে যে দে ডিডন্ট পে হিট টু ইট, যে ওকে আই নিড টু চেঞ্জ, আমার আসলে এটা চেঞ্জ করা দরকার। অ্যান্ড আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম আই কুডন্ট হোল্ড ইট বিকজ ইট কামস আউট ইভেনচুয়ালি যে আমি তো পেশেন্সলি কাজটা করছি, ইটস আ 5-minute 10-minute ব্রেক, আই নিড ইট। সো আই ফিল লাইক যে ওই তুমি যেটা বললা সহনশীলতার যে জায়গাটা, এবং আসলে এটা কাজে যে ইফেক্ট করে, দ্যাট ইজ অলসো ভেরি ট্রু। বিকজ ওই হয়তো বা আই ওয়াজ লাকি এনাফ যে আমার ওই রিয়াকশনটা যেটা খুবই নর্মাল ছিল, এক্সপেক্টেড ছিল, ওটাকে ওরা খুবই নর্মালি নিয়েছে যে হ্যাঁ আপুকে আসলে আমরা ওই স্পেসটা তো দিতে পারিনি আনফর্চুনেটলি, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু অনেকে অত লাকি হয় না যে আসলে। দ্যাটস ভেরি ট্রু, কন্টিনিউ প্লিজ। সো অনেকে আবার দেখা যায় যে মানে মেয়েদের ক্ষেত্রে এটা বেশিরভাগ হয় যে সকালবেলা উঠে মেজাজটা একটু খিটখিটে থাকে, এবং এটাকেও আমি দেখেছি যে রং ওয়েতে পোট্রে করা হচ্ছে যে ও তো সেটা আসলে রাগারাগি করে। ভাই, একটা মানুষ কেন শুধু শুধু সেটা আসলে রাগারাগি করবে? মেবি দেয়ার ইজ সামথিং হ্যাপেন, টক টু হার, তাকে জিজ্ঞাসা করো যে আপু কি হয়েছে, এনি প্রবলেম? কারণ আমার সাথে কেউ যখন সুইটলি পোলাইটলি কথা বলতে আসবে, আমি কিন্তু তখন ওপেন মাইন্ডেড, তাকে ওপেন হার্টলি কিন্তু আমি তাকে অনেক কিছু বলে ফেলবো, রাইট? সো এই যে এইসব জায়গার থেকে এখন আমি বলবো যে অনেকে পিছিয়ে আছেন, অনেকটাই উন্নত হয়েছে, আবার অনেকেই পিছিয়ে আছেন, এটা একটা ব্যাপার। আউটডোর শুটিংয়ের ক্ষেত্রে এইটা খুব প্রবলেম হয়ে যায়, কারণ এটা আসলে আমি তাদেরকে পুরোপুরি দায়ী করতে পারি না এখন। কারণ কি, যখন দেশের বাইরে আমরা যাই, ওখানেও দেখা যায় যে পাবলিক যে টয়লেট থাকে সেটা হয়তো বা একটু দূরে, আমি যেখানে দাঁড়িয়ে আছি, যেখানে আমার ক্যামেরা সেট করা আছে তার থেকে একটু দূরে, বাট ওদের রাস্তা এত ফাঁকা থাকে যে আমরা বলতে পারি যে ঠিক আছে আমরা 10 মিনিটের মধ্যে ব্যাক করছি। অ্যাকচুয়ালি ওয়াশরুমগুলো সেটা তো ক্লিন থাকে, যে থাকে না যে আমি বলতে পারি যে আমি 10 মিনিটের মধ্যে ব্যাক করতে পারবো। এমন না যে বাংলাদেশে এখন আশেপাশে কোনো রেস্টুরেন্ট নাই, রোড সাইড রেস্টুরেন্ট নাই, বা সেখানে টয়লেট নাই, অনেকখানি ভালো। আমি যদি 5 বছর আগের কথা হিসাব করি, তার তুলনায় এখন অনেক বেটার পজিশনে আছি আলহামদুলিল্লাহ। সো প্রবলেমটা কোথায় হয়েছে, একটা টিম আমাকে ছাড়তে চায় না কেন? কারণ সে জানে যে আমি আসলে 10 মিনিটের মধ্যে ব্যাক করতে পারবো না, তখন আর তারা রিস্কটা নিতে চায় না। তাও যখন আবার মানে থাকে না যে সানসেটের একটা টাইম, তখন তারা বলে যে আপু একটু 30 মিনিটস। সো আমি হয়তো বা 30 মিনিটস তাদেরকে তখন দিয়ে দিচ্ছি আর্জেন্সির কথা ভেবে, তারপর পরের 3 ঘন্টা যে আমাকে যেই প্রেশারটা নিতে হচ্ছে, এইটা খুব টাফ হয়ে যায় মাঝে মাঝে ম্যানেজ করা। বাট হোপফুলি আমার মনে হয় যে বাংলাদেশের অনেক কিছু এখন আপডেট করা দরকার আছে, স্পেশালি প্রত্যেকটা সেটে যদি একটা করে ক্যারাভান, খুব বেশি কিছু না, সেটাতে খুব বেশি কিছু দরকার নেই। আমি বলছি না ওটাতে, আমি বলছি না যে ওইটাতে একদম থাকে না যে ড্রয়িং রুম, বেডরুম সব থাকতে হবে, নো, জাস্ট 2টা টয়লেট দাও অ্যাটলিস্ট, যাতে করে আমরা ওয়াশরুমটা প্রপারলি ইউজ করতে পারি। স্পেশালি যখন আউটডোরে একটা সেট থাকে, যে আমরা জানি যে আমরা এই জায়গাতে এসেই শ্যুটটা করব, আমাদের লোকেশন এটা, তখন কিন্তু একটা চাইলে একটা পোর্টেবল ওয়াশরুমের মতো করাই যায়। ইটস নট দ্যাট বিগ অফ আ ডিল। হ্যাঁ, বাট আমার কাছে মনে হয় যে পোর্টেবল ওয়াশরুম ওটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে একটু টাফ হয়ে যাবে। না মানে ধরো তুমি যেভাবে করে বলছো, মানে ক্যারাভ্যানটা যদি হয় না, হ্যাঁ ক্যারাভ্যানটা যদি হয় না, 2টা কারণে দরকার হয়। এক, আমার কস্টিউম চেঞ্জের জন্য, কারণ এখন মানুষ আমরা এত বেশি টেকনো ডিপেন্ডেন্ট হয়ে গেছি। আমি চাইলেই কিন্তু আমার জুম করছি যখন 5x করলে কিন্তু আমি তোমাকে ক্লিয়ারলি দেখতে পারছি। সো ওই জুম লেন্সে আমাকে যে কেউ কোনো পাশ থেকে, আমি যে কস্টিউম চেঞ্জ করছি, যতই আমি টেন্টের মধ্যে থাকি না কেন, কেউ যে আমার ঢোকার বের হওয়াটাকেও রেকর্ড করছে না, হু নোস। সো আমার কাছে মনে হয় থেকে ক্যারাভ্যান থাকলে বেটার হয় কি, যে ঠিক আছে ওখানে আমি খুব মানে উইদাউট এনি হেজিটেশন আমি কস্টিউমটাও চেঞ্জ করে ফেলতে পারলাম। আমাদের সাথে যে ব্যাগসগুলো থাকে, যেটা বারবার গাড়ি থেকে আনা নেওয়া করতেছে, ওটাও ওখানে থাকলো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ওয়াশরুম, হ্যাঁ, কারণ লং টাইমের জন্য যখন 3 ঘন্টারও বেশি সময় ধরে আমি আউটডোর করছি, তখন আসলেই ওয়াশরুমটা নেসেসারি হয়ে যায়। এই 2টা জায়গাতে। থার্ড কোয়েশ্চেনটা ছিল অ্যাডভাইসের জায়গাতে, তোমার ফিউচার, ইট ক্যান বি ইওর ওন ডটার। আমি আমার বাচ্চাকে আমি বলবো যে
I would love you to celebrate their period. আমি বলবো যে হ্যাঁ, আমি বলবো যে গার্ল ইটস আ নর্মাল থিং, প্রত্যেকটা মেয়েরই হয় এবং এটা হওয়াটা একটা ব্লেসিং, কারণ as we know that এটা আমাদেরকে হেল্প করে অ্যাকচুয়ালি মম হতে, that is what makes us takes us to the next step. So you should enjoy it, enjoy the process, and you should celebrate when it happens, Right. first of all. So আমি শিওর আমার বাচ্চার ক্ষেত্রে আমি কেকও কাটবো হয়তো, আমাকে ইনভাইট করো প্লিজ আমি সবাইকে আই গেস ইনভাইট করে বলবো যে টুডে মাই গার্ল বিকাম আ লেডি, সো ইয়েস লেটস সেলিব্রেট। এইটা একটা। সেকেন্ডলি অবশ্যই তাকে আমি কিছু এটিকেট শিখাবো, কারণ ডিউরিং পিরিয়ড ইটস ভেরি নর্মাল, আনএক্সপেক্টেডলি নর্মাল অ্যাকচুয়ালি, যে ওভারফ্লো করে আমার ড্রেসটা নষ্ট হয়ে যেতে পারে। সো ওটার প্রতি ওটা দেখে যেন আমি হাসাহাসি না করি। ইফ আই হ্যাভ আ বয় আমি তাকে ওটা শিখাবো, ইফ আই হ্যাভ আ গার্ল তাকে তো মাস্ট, বাট ছেলেটাকে অবশ্যই আমি শিখাবো, বিকজ অফ তুমি যদি অন্যেরটা দেখে হাসাহাসি করো, তোমার বোন, তোমার ওয়াইফ, তোমার বাচ্চাটা দেখেও কেউ করতে পারে, হাউ টু হ্যান্ডেল দিস, তখন তো তুমি অ্যাগ্রেসিভ হয়ে যাবে। সো বেটার তুমি এখন থেকে শেখো। সো এই দুটা জিনিস মাস্ট। থার্ড, অবশ্যই এটা যেমন আমি নিজেও ভুলে যাই, এভরি মান্থে অ্যাটলিস্ট 2টা বা 1টা করে ক্যারি করা, এক্সট্রা প্যাডস ক্যারি করা, কারণ যে কোনো মুহূর্তে আমার না হলেও হয়তো বা আমার কলিগের হয়ে গেল। অনেক সময় এমন হয় যে আমার কলিগ এসে আমাকে বলে যে আছে নাকি, তখন আমার এত গিল্ট ফিল হয় যে ওয়াই শুডন্ট আই। সো ইয়েস, এই 3টা জিনিস আমি অবশ্যই অ্যাডভাইস করবো। অ্যান্ড অ্যানাদার থিং, ওটা অ্যাডভাইসের কিছু না, আমি হয়তো বা যেটা আমার কাছে আমাকে দেখে মনে হয়েছে অ্যাক্টিভ থাকাটা। তুমি যত বেশি অ্যাক্টিভ থাকবা, সে ফর জিমন্যাস্টিক যারা, অ্যাথলেট যারা, তাদের না এই সময়গুলোতে দেখবা তারা কিন্তু ইকুয়ালি অ্যাক্টিভ থাকে, খুব একটা প্রভাব পড়ে না। সো আমার মনে হয় যে ওই টাইমটাতে অ্যাক্টিভিটি টাইমটাকে বাড়িয়ে দেওয়াটা অনেক অংশে আমি বলবো যে হেল্পফুল। সো এই 4টা আমি মাস্ট করবো আমার কিডসদের সাথে। যেমন আমার এটাতে একটা তোমার সাথে অ্যাড করা আছে, সেটা হচ্ছে গিয়ে যে ফর মি, যেমন আমি অলওয়েজ আই হ্যাভ বিন অ্যাডভাইসড, আগে তো ধরো গ্রোয়িং আপ ইট হ্যাজ অলওয়েজ বিন আমার পিরিয়ড হচ্ছে কি হচ্ছে না কি হচ্ছে, আই এম লাইক, আমি তো বললাম দ্যাট আই ক্যান রিলেট সো মাচ উইথ ইউ, বাট রিসেন্টলি যেটা হচ্ছে গিয়ে আই হ্যাভ বিন সো মাচ অ্যাডভাইস যে ওকে ফাইন, পিরিয়ড হলে জাস্ট হালকা যোগা করো, হালকা একটু, বাট হ্যাঁ অ্যাক্টিভ থাকাটা ইজ আ মাস্ট। ইউ ডোন্ট হ্যাভ টু বি ফুল অফ এনার্জি ইফ ইউ ডোন্ট ফিল লাইক ইট, ডোন্ট ফোর্স ইউর বডি, but just be active. With that, আমাদের ফিমেল সিক্রেট সেগমেন্টটা is done, so stay tuned. নারিশমেন্টের জার্নিটা শুরু হয় গ্রেট এ নারকেল থেকে। 30টি কোয়ালিটি চেকের মাধ্যমে নিশ্চিত হয় ডাবর নারকেল তেলের শুদ্ধতা। ডাবর নারকেল তেল, শুদ্ধতার নতুন আস্থা। Dabur Narikal Presents Sheer এখন হচ্ছে আরেকটা ফান সেগমেন্ট, and I know that you guys love it as well. It's called Never Have I Ever. So never have I ever. আয়শা, তুমি আগে খেলেছো না নেভার হ্যাভ আই এভার? আমি খেলেছি, কিন্তু 2টো প্লেট দেখে আমি একটু ভাবছি যে এবার কি তুমিও খেলবে, তার মানে অফকোর্স এই জন্যই বললাম যে তোমরা সবাই অনেক খুশি হওয়ার কথা, বিকজ আমিও আছি এখানের মধ্যে। সো ইয়া, সো আই এম গোনা এক্সপেক্ট ইউ টু বি ভেরি অনেস্ট, তুমি সত্যি সত্যি অ্যান্সার দিবে, যদি কিছু একটা করে থাকো তাহলে এখানে যে খুব সুন্দর করে লেবু রাখা আছে, সি গাইজ হোয়াট উই ডু ফর ইউ, ওকে আমরা ওটা খাবো। ওকে ডান, রেডি? নাম্বার 1, নেভার হ্যাভ আই এভার ফলেন asleep in class or at work. এটা কে লিখে? সবাই আই এম শিওর আমাদের But স্ক্রিপ্ট রাইটারও এটা মানে কোনো না কোনো সময় কাজ করতে করতে ঘুমায় গেছে। আমি করলেও খাবো? হ্যাঁ, করলেই খেতে হবে। করলে না, এই তো মজাটা চলে গেল। এটাই মজা। ওকে, রেডি? ওকে। নেভার হ্যাভ আই এভার হিট রিপ্লাই অল বাই মিস্টেক। করেছি। প্লিজ ম্যাম, মানে কি করলেও খেতে হবে, না করলেই খেতে হবে? আচ্ছা সরি, হ্যাঁ করলেই খেতে হবে। করলেই খেতে হবে। তুমি প্রথমটাও করেছো, আমিও করেছি, খেয়েছি, এটা আমি করিনি। ওকে। নেভার হ্যাভ আই এভার টকড টু মাই সেলফ ইন পাবলিক। না, পাবলিকলি করি না। আমি করেছি, বাসায় বসে করি প্রচুর আমি সেলফ টক। আমার চলে এসেছিল, করা হয়েছে। পিপল গিভ মি উইয়ার্ড লুকস। ওকে, আমি বন্ধই কেন করছি? নেভার হ্যাভ আই এভার গুগলড মাই সেলফ। ডিড, রিসেন্টলি ডিড। ও মাই গড, একটু দাঁড়াও। নেভার হ্যাভ আই এভার মেড আ উইয়ার্ড ফেস অ্যাট আ বেবি টু মেক ইট লাফ। হ্যাঁ, এইটা বললাম, একটু দাঁড়াও। ওকে, ভেরি নাইস, ভেরি ফান। আরও
হ্যাঁ, of course. Never have I ever laughed at my own joke. হেসছো? কেন? আমি তো মানে জোকটা বলার আগে হেসে দিয়েছি, সো at my own joke হয়নি তো। ওকে। Never have I ever sent a message to the wrong group chat. I have. বললাম না, we are so alike. ভাগ্যিস এখন ডিলিট অপশনটা আছে। Never have I ever fallen asleep while talking on the phone. ওফ, এটা তো সবাই জানে আমি এটাতে মাহির। Allah, this is a torture. Never have I ever texted while on the toilet. করতেই হয়। আমি তো শাওয়ার নেওয়ার সময় টেক্সট করি। সিলেটি লেবু হইলে না খেয়ে মজা লাগতো অ্যাকচুয়ালি। Never have I ever eaten a whole pizza by myself. পিৎজা লাভারকে কোশ্চেনটা করার কোনো যৌক্তিকতা আছে? এখন খাই না, বাট অনেক খেয়েছি। ওকে। Never have I ever laughed at something I wasn't supposed to. I did. Offensive হয়ে গেল, বাট করা তো হয়েছে। করা হয়েছে, রাইট? Okay, this one. This is the last one. I'm sweating. Okay. Never have I ever copied someone's homework last minute. হুবহু কপি করো না, একটু চেঞ্জ করে কপি করো। Oh my god. Guys, খুবই সুইট বা স্পাইসি কিছুই ছিল না, অনেক টক ছিল এপিসোডটা, এই সেগমেন্টটা। And with this we are ending our never have I ever segment, going to the next segment. নারিশমেন্টের জার্নিটা শুরু হয় গ্রেট এ নারকেল থেকে। 30টি কোয়ালিটি চেকের মাধ্যমে নিশ্চিত হয় ডাবর নারকেল তেলের শুদ্ধতা। ডাবর নারকেল তেল, শুদ্ধতার নতুন আস্থা। ডাবর নারকেল তেল প্রেজেন্টস শিয়ের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, বাট বিফোর উই জাস্ট এন্ড দিস এপিসোড আই ওয়ান্ট টু গিভ আ হিউজ শাউট আউট টু মাই ওয়ার্ড্রোব পার্টনার, দ্যাট ইজ রাইস। সো একদম শেষে চলে আসছি আমরা আয়েশা। সো আই এম গোনা আস্ক ইউ আ ফিউ থিংস। ফার্স্ট অফ অল, যেটা হচ্ছে যে এই পডকাস্টটা, did it feel different than the other podcasts or shows that you've been to? Yes, that's why I came here. কারণ আমি খুব রিসেন্টলি আমি অনেকগুলো ইন্টারভিউ হচ্ছে কি অফ করে দিচ্ছিলাম যে না ভাইয়া পারছি না, বা থাকে না যে ওদের জন্য টাইম পরে বের করা, সেটা আসলে ইন্টারেস্ট ফিল করছিলাম না। বাট ওয়েন আই নো অ্যাবাউট ইট, আমি সাথে সাথেই বলেছি যে ওকে, আমি ওটা দেখেছি, আমি আসবো। কারণ আমার কাছে মনে হয় যে অনেক কিছু আছে যেগুলো নিয়ে আমরা হয়তো বা ডিরেক্টলি কথা বলতে পারি না। সো অনেক মহিলারাই হয়তো বা ইন্টারেস্ট ফিল করবেন বা স্বাচ্ছন্দ্য বোধ করবেন যে এইসব বিষয় নিয়ে ওপেনলি কথা বলা হচ্ছে, তারাও অনেক কিছু শিখবেন, এনকারেজ হবেন। Thank you so much, and I feel so humble that you're here, to be honest. Okay, my next question is, this one is for the audience কিন্তু, হ্যাঁ, যে ধরো তোমার চাইতে ছোট যারা আছে, তুমি তাদেরকে যদি একটা যে কোনো অ্যাডভাইস তোমার দেওয়ার থাকে, what would that be? আমি বলবো যে রিসেন্টলি এটা আমি আমার কো আর্টিস্ট ইয়াশ ভাইয়ের থেকে শিখেছি। তিনি আমাকে বলেছেন যে আমাদের গড়ায়ু যদি 75 বছর হয়, তাহলে আই হ্যাভ 75টা সানরাইজ, 75টা সানসেট, 75টা সামার, 75টা উইন্টার, 75টা রেইন। সো এই মুহূর্তে এসে তুমি মানে যেখানে যে বয়সে দাঁড়িয়ে আছি আমরা, স্টার্ট এনজয়িং এভরি মোমেন্ট অফ ইয়োর লাইফ। এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড তোমার পাস্ট মনে করে তোমার প্রেজেন্টকে নষ্ট করার দরকার নাই, ফিউচারে কি হবে এটা নিয়ে টেনশন করেও প্রেজেন্টকে নষ্ট করার দরকার নাই। জাস্ট বি ফোকাস, এনজয় ইয়োর প্রেজেন্ট মোমেন্ট হোল হার্টেডলি। যা করে এসেছো সেটাকে একটা লেসন হিসেবে নাও, যা করতে চাও সেটা নিয়ে অ্যাম্বিশিয়াস থাকো, দ্যাটস ইট। ওকে, আর যদি তোমাকে বলতে হয় যে কোনো একটা হ্যাক, ইট ক্যান বি এনিথিং, তোমার ধরো ইট ক্যান বি রিলেটেড টু ফিটনেস, মেন্টাল হেলথ, স্কিন, হেয়ার, যেটা নিয়ে ভালো লাগে, ওয়ান হ্যাক। মেন্টাল হেলথের ব্যাপারে আমি বলতে চাই যে এমন কিছু বই পড়ো, এমন কিছু মানুষকে সাথে রাখো, এমন কিছু দেখো যেটা তোমাকে পজিটিভ ভাইব দেয়। কারণ পজিটিভ এনার্জি এটা অন্য কোথাও থেকে তুমি পাবা না, এটা তোমার নিজেকে নিজের জন্য সবসময় স্টোর করে রাখতে হবে। সো এই একটা ব্যাপার আমি বলবো। কারণ আমি রিসেন্টলি যেমন আমি কোনো মানুষের উপর ডিপেন্ডেন্ট হতে পারি না, এটা আমার ছোটোবেলার থেকে প্রবলেম। আমার একটু ইনসিকিউরিটি কাজ করে বা থাকে না ট্রাস্ট ইস্যু কাজ করে। সো এটার জন্য আমি আমার নিজেকে এত বেশি ট্রাস্ট করি, এত বেশি সেলফ ডিপেন্ডেন্ট থাকি মেন্টালি, যে আমি এখন
এমন কিছু বই পড়া শুরু করেছি যেগুলো আমাকে পজিটিভ এনার্জি দেয়, পজিটিভ কথাবার্তা শেখায়। আমি এমন কিছু পডকাস্টও দেখি যেগুলো খুব পজিটিভ, মানে পজিটিভ কনভারসেশন করছে। সো এটাই আমি বলবো হ্যাক্সের দিক থেকে, যে বি পজিটিভ, স্টে পজিটিভ, স্প্রেড পজিটিভিটি। রাইট, থ্যাংক ইউ সো মাচ আয়েশা ফর বিং হিয়ার। এত দারুণ একটা কনভারসেশন হয়েছে তোমার সাথে। সো বাট বিফোর উই এন্ড দিস টু আওয়ার অডিয়েন্স, ফার্স্টে আমরা একটা রিপোর্ট পড়তে চাই। রিপোর্টটা হচ্ছে বাংলাদেশ ভলেন্টারি ন্যাশনাল রিভিউ 2025। বাংলাদেশে নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ বাড়ছে। মোবাইল ফোন ব্যবহারে নারীদের হার 2022 সালে 51.4% থেকে 2023 সালে 55.3% হয়েছে, যা ব্যবসায়িক কার্যক্রমে সহায়তা প্রদান করে। সো অ্যাজ উই নো যে টেকনোলজি হ্যাজ আ লট অফ গুড অ্যান্ড ব্যাড সাইডস। অফকোর্স মোবাইল ইউজ করে এখনকার সময় ফ্রিল্যান্সিং থেকে শুরু করে আ লট অফ থিংস ক্যান বি ডান। সো উইমেন গো ডু দ্যাট থিং। বাসায় বসে চাইলে আপনারা বিজনেস অ্যান্ড সো মেনি থিংস ইউ ক্যান ডু। যাই হোক, ফর আওয়ার অডিয়েন্স আইড লাইক টু সে যে আপনারা চাইলে আপনাদের যে কোনো ধরনের কথা, যে কোনো ধরনের ঘটনা, যে কোনো ধরনের কোয়ারি আমাদেরকে ইমেল করতে পারেন। স্ক্রোলে দেখতে পাচ্ছেন there is an email, you can email us, or you can actually post and tag us and give a hashtag #she, #notajoke. So with that, we are ending today's episode, and Aisha, thank you so much for being here. It's my pleasure, a pleasure to be your guest and also part of She podcast. That's it. Okay, thank you so much, and see you next time. Until then, subscribe to Kahini.